দেবী সরস্বতীর পাঁচালিতে আছে, যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান। কিন্তু আদৌ কি জ্ঞানবান হচ্ছি আমরা, নাকি তলিয়ে যাচ্ছি আরও অন্ধকারে? আর সেই জন্যই কি বাঙালির সরস্বতী পুজোর চেনা ছবিগুলো দ্রুত বদলে যাচ্ছে? একের পর এক প্রশ্ন তুলব আজকের অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন, হাইকোর্টের নির্দেশ থেকে বন্দুকধারী পুলিশের পাহারা, সরস্বতী পুজোর নজিরবিহীন ছবি রাজ্যের বিভিন্ন জায়গায়। বাঙালির প্রাণের বাণী বন্দনায় এ কোন সংস্কৃতির হাতে খড়ি? দ্বিতীয় প্রশ্ন, আবাহন থেকে বিসর্জন, কলকাতা ও জেলার একাধিক স্কুল কলেজে পুলিশি নিরাপত্তায় হলো বাঙালির স্বাদের সরস্বতী পুজো। দশকের পর দশক চলে আসা চেনা ছবিগুলো রাতারাতি বদলে যাওয়ার জন্য দায়ী কি রাজনৈতিক মেরুকরণ? তৃতীয় প্রশ্ন, বোলপুর, কাটোয়া, বিষ্ণুপুর থেকে দিনহাটা, ট্র্যাডিশন ভেঙে সরস্বতী পুজো হলো না রাজ্যের একাধিক স্কুলে। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের, পাল্টা হরেক রকমের সাফাই প্রধান শিক্ষকদের। রীতি মেনে পুজো না হওয়ার নেপথ্যে আসল কারণটা কি? চতুর্থ প্রশ্ন, পুজো নিয়ে বিবাদ, যোগেশ চৌধুরী কলেজে ধর্ষণের হুমকির অভিযোগ টিএমসিপি নেতার বিরুদ্ধে। ছাত্র নেতার পাশে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ কুণাল ঘোষের। এফআইআর করে ব্যবস্থা নেওয়া উচিত বললেন ফিরহাদ হাকিম। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে আটকাচ্ছে কোথায়? পঞ্চম প্রশ্ন, মনোনয়ন দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছে আইপ্যাক। কিছুই জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আইপ্যাককে বেনজির আক্রমণ মদন মিত্রের। আইপ্যাকের নাম টেনে এনে দলের শীর্ষ নেতাকেই কি টার্গেট করলেন বর্ষিয়ান বিধায়ক? তবে শুরুতেই দেখাবো কলকাতা থেকে হরিণঘাটা, শিলিগুড়ি থেকে নন্দীগ্রাম, বদলে যাচ্ছে সরস্বতী পুজোর আমাদের চেনা ছবিগুলো। দুর্ভাগ্য। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ, পুলিশের পাহারা, র্যাফের টহল। পশ্চিমবঙ্গে এই ছবিগুলো সাধারণত দেখা যায় ভোটের সময়, কিন্তু এবার নজিরবিহীনভাবে তা দেখা গেল বাঙালির আবেগের সরস্বতী পুজোয়। বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় নয়, কলকাতা থেকে জেলার একের পর এক জায়গায়। এ রাজ্যে সভা সমাবেশের অনুমতি পেতে বিরোধীদের বারবারই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। কিন্তু এবার খাস কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো করার জন্য কলকাতা হাইকোর্টে যেতে হলো। শেষ অবধি বেনজিরভাবে বিদ্যার দেবীর আরাধনা হলো আদালতের নির্দেশে পুলিশ দাঁড় করিয়ে। এতদিন কলেজে কলেজে প্রতিযোগিতা চলতো কাদের পুজোর নজর কাড়বে, কিন্তু এবার পুজোর আয়োজন নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের আইন এবং ডে বিভাগের লড়াই গড়ালো হুমকি শাসানিতে। এরকম অবস্থা হলো তোলাবাজদের জন্য। তারা এলেন, আমাদের পুজো আটকানোর চেষ্টা করলেন এবং তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করলো এবং আমাদের ছাত্রীদের প্রতি রেপ থ্রেট এই সমস্ত দেওয়ার চেষ্টা করলো। আতঙ্কটা রয়ে গেছে। অবশ্যই তারা যদি ক্যাম্পাসের ভেতরে সেই সমস্ত করতে পারে, ক্যাম্পাসের বাইরে কি করে আমরা সেফ? এতদিন সরস্বতী পুজোতে স্কুলের দরজা সবার জন্য খুলে যেত, কিন্তু নদিয়ার হরিণঘাটায় প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সেখানে পুজো করতে হলেও কোলাপসেবল গেট বন্ধ করে। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। বাইরে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নামাতে হলো র্যাফও। এমন দেখিনি কোনো জায়গায় যে সরস্বতী পুজো হতে গেলে পুলিশ গার্ড দিয়ে, এরকম কোনো কোথাও দেখিনি আমরা, এই প্রথম দেখছি। নন্দীগ্রামে পুজোর সংকল্প কে করবে তা নিয়ে লড়াই কাদের? তৃণমূল ছাত্র পরিষদ এবং আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। একটাই পুজো, দুজন পুরোহিত। কিছু বিপি দুষ্কৃতীকে নিয়ে এসে গত বছরও এরকম করেছিল, এবছরও সেই রকম করতে চেয়েছিল, তো তৃণমূল ছাত্র পরিষদ সেই ফাঁদে পা দেয়নি। যে পুরোহিত কলেজ থেকে ঠিক করা ছিল এবং টিএমসির পক্ষ থেকে হুমকি দেওয়া যায় যে আপনি চলে যান, এবং সেই জন্য সে চলে যায়। বাধ্য হয়ে সেখানেও কলেজে সরস্বতী পুজোর সময় গেছে সেই পুলিশ পাহারা। শিলিগুড়ি কলেজে আবার পুজোর আহ্বায়কদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। চোঙটা যে এইদিকে লাগিয়ে রেখেছে, এটা তো শোভনীয় নয় ব্যাপারটা। জাস্ট একদম ডাইরেক্ট 90 ডিগ্রিতে করে রেখেছে, সেট করা ডাইরেক্ট টিচারকে একদম, এটা কিন্তু মেনে নেওয়া যায় না ব্যাপারটা। এখানেও অশান্তি রুখতে সরস্বতী পুজোর দিন কলেজ চত্বরে মোতায়েন করতে হয় সশস্ত্র পুলিশ। সরস্বতী মানেই শ্বেত শুভ্র বসন, যাতে নিহিত শান্তির বাণী। কিন্তু সেই সরস্বতী পুজোতেই এবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গবাসী। পার্থপ্রতিম ঘোষ, বিটন চক্রবর্তী ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা, পশ্চিমবঙ্গ কি পাল্টে যাচ্ছে? আমাদের চোখের সামনে ঠিক কতটা বদলে যাচ্ছে আমাদের এই রাজ্য? প্রজন্মের পর প্রজন্মের অপেক্ষা, একেবারে আত্মিক যোগ আর নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে আছে সরস্বতী পুজো।
সে কুল খাওয়া থেকে খিচুড়ি ভোগ, বাসন্তী শাড়ি থেকে বাঙালি প্রথম ভ্যালেন্টাইন্স ডে, এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত বাগদেবীর আরাধনা। এই বছর সেই বাগদেবীর আরাধনার সঙ্গে যুক্ত হয়ে গেল পুলিশের পাহারা, এই বছর যুক্ত হয়ে গেল হাইকোর্টের রায়। যে পুজো ধর্মের সঙ্গে কম, বাঙালির সংস্কৃতির সঙ্গে বেশি জড়িয়ে, আক্ষরিক অর্থেই দশকের পর দশক বঙ্গজীবনের অঙ্গ, সেই পুজোর শেষমেশ এই হাল হলো। এ প্রশ্ন আপামর বাঙালির। আমি এই প্রশ্ন নিয়ে শিল্পী সমীর রাইচের কাছে আসব। সমীরদা, এক হচ্ছে যে পুজো হচ্ছে হাইকোর্টের অর্ডারে এবং জয়েন্ট সিপির দায়িত্বে এই কলকাতা শহরে। সব থেকে বড় কথা ভাবুন, মণ্ডপে বীণা হাতে মা সরস্বতী আর মণ্ডপের বাইরে রাইফেল হাতে পুলিশ, এই ছবি দেখলাম আমরা। কোর্টের অর্ডার নিয়ে সরস্বতী পুজো করতে হবে কেন? এই রাজ্যটা তুমি চেনো? এই পশ্চিমবঙ্গ তোমার চেনা? না, এই পশ্চিমবঙ্গ সত্যি আমার আমার মনে হয় না কোনো বাঙালিরই চেনা। আর এক হাতে বীণা আর সরস্বতীর হাতে, মা সরস্বতীর হাতে, আর অন্যদিকে রাইফেল বাইরে। তো আমরা এটা সমস্ত ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, সমস্ত ক্ষেত্রে যে রাইফেল ছাড়া এখানে কিছু হচ্ছে না। এবং গোটা সংস্কৃতিটা সত্যি সত্যি যে একজন বাঙালি হিসেবে আমি বলতে পারি যে সরস্বতী পুজোটা আমাদের ছোটোবেলা, যেটা একটু আগে তুমি বলছিলে, সেই কুল খাওয়া হোক, কুল খাবো না পুজোর আগে দিয়ে আরও নানা স্মৃতি, সমস্ত বাঙালি, কোনো বাঙালি নেই যার বিভিন্ন রকম স্মৃতি নেই সরস্বতী পুজো নিয়ে। আমার বাড়িতে চাঁদা চাইতে এসেছিল 3টে ছোট্ট ছেলে। হ্যাঁ, তো এই যে ওরা এসছে, আমি আনন্দ পেলাম যে তাও তো ওরা এসছে। একদম। এখন তো সেটাও আসা প্রায় না না না, ছোটবেলায় চাঁদা তুলতে গেলে না, আমাদের সরস্বতী বানান লিখতে দিত। তো সেইটা না, আমি ওদেরকে মানে সত্যি সত্যি মানে বিড়ম্বনা ফেলতে চাইনি, কিন্তু আমার আনন্দ হয়েছে যে ওরা এসছে। একদম কোর্ট রুল স্টেট বলে, সেখানে হাইকোর্টকে সরস্বতী পুজোতে হস্তক্ষেপ করতে হচ্ছে আর সরস্বতী পুজোর জন্য কোর্টে যেতে হচ্ছে। আমি তো বলছি এরপরে না বিয়ে করতে গেলে হাইকোর্টের রায় লাগে। বাঙালির যা অবস্থা, কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তুমি বিয়ে করতে পারবে না বা আপনি বিয়ে করতে পারবেন না, তোমাকে কোর্ট থেকে অর্ডার আনতে হবে। এটা একটা মানে বিচ্ছিরি জায়গায় যাচ্ছে এবং আমরা কলেজগুলো দেখলেই বুঝতে পারি। আমি আজকেই আসছিলাম, আমি আশুতোষ কলেজের সামনে দিয়ে আসছিলাম। আমি জানি না রাজনৈতিক নেতাদের মাথায় কী আছে, কী উদ্দেশ্য করেছেন আমি জানি না। আমি একটা কলেজে পড়েছি, গভর্নমেন্ট আর্ট কলেজ, আমি জীবনে এই দৃশ্য দেখিনি। কিন্তু কলেজের সামনে দেখলাম দুজন নেতা নেত্রী, আমি নাম করছি না এখানে, কারণ কলকাতাবাসী সবাই জানেন কাদের কাদের ছবি, বিশাল, আমার মনে হয় 50 ফিট থেকে 100 ফিটও হতে পারে। এই যে নামানো, এটার উদ্দেশ্যটা কী? এটা একটা পড়াশুনোর জায়গা। এখানে সমস্ত ছাত্র, সে যে পলিটিক্যাল পার্টি করুক, আমি শুনছিলাম এই যে ছাত্রছাত্রীদের রাজনীতি করা উচিত না, আমাদের কোনো একজন মন্ত্রী বলছিলেন। তো আমরা জানতাম রাজনীতির হাতে খড়ি হয় কলেজ থেকে, যার জন্য কলেজ ইউনিয়ন নিয়ে এত রকম হতো। তো সেইটা তো না করার কোনো কারণ নেই, রাজনীতি করতেই পারে। রাজনীতি করা মানে দলমত নির্বিশেষে সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা পুজো করবে। এবং এই তো কোনো মানে নতুন ঘটনা নয়, দশকের পর দশক এই চলে এসছে। তার থেকেও যেটা মানে হাস্যকর, কোনো এক রাজনৈতিক নেতা, প্রাক্তন যোগেশচন্দ্র কলেজের ছাত্র, তারা নাকি পুজোটা বাইরে করেছেন, আমি খবরের কাগজ অনুযায়ী, এবং তিনি সগর্বে বলছেন যে আমাদের বাইরে করতে হচ্ছে কলেজের। তাহলে কলেজ থেকে এই অবস্থাটা হলো কেন? শাসন ব্যবস্থা তো আপনার দল, তাহলে কলেজটার কেন আজকে এই পরিস্থিতিটা হবে? কেন বাংলার বিভিন্ন গ্রামের মহিলারা বলছেন যে কোনোদিন আমরা এরকম দেখিনি? কেন ডিস্ট্রিক্টগুলোতে পুজো করতে গেলে পুলিশের পারমিশন লাগবে? কেন আমাদের বাচ্চা বাচ্চা মেয়েগুলো বলছে আমাদেরকে রেপ থ্রেট দিচ্ছে? কেন এটা হবে? কারা এর জন্য দায়ী? না, এবং পরিবেশটা এইরকম, সেটা প্রশাসনের কাছে কি খবর ছিল না? কেন হাইকোর্ট অবধি যেতে হলো? এই তো শুরুতেই আটকানো যেত। আমি ঠিক এই প্রশ্নে, এই বদলে যাওয়া ছবিটা নিয়ে, এটা রাজনীতি, তৃণমূল বনাম বিজেপির থেকে অনেক বড় প্রশ্ন। আমরা এই শহরের প্রচুর কৃতি মানুষের সঙ্গে কথা বলেছি যে কি ব্যাপার, এইভাবে ছবিটা পাল্টে যাচ্ছে, আপনারা কি মনে করছেন, কি বলেছেন তারা, দেখাবো। সেকাল আর একাল, ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে এবারে সরস্বতী পুজোর ছবির কোনো মিল খুঁজে পাচ্ছেন না সাহিত্যিক থেকে শিক্ষাবিদ কেউই। ঐক্যবদ্ধভাবেই তো আমরা বরাবর দেখে এসেছি, ছাত্ররা বা ছাত্রীরা সবাই মিলে পুজো করে। আর পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হচ্ছে, এটা খুব মানে একটা ভুল বার্তা মানুষের কাছে যায়, একেবারেই মেনে নেওয়া যায় না। এর মধ্যে আইন আদালত কোত্থেকে আসবে, পুলিশ কেন আসবে, সেটাও বুঝতে পারছি না। আমার এই 88 বছরের জীবনে তো আমি হইনি, আর সারা পৃথিবীর লোকও এরকম সরস্বতী পুজো দেখেছে কিনা সন্দেহ। কোনো কোনো আমলে নতুন নতুন জিনিস হয়, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। এর পেছনে কাদের মদত আছে আমি জানি না,
কেন? তারা তো কোনো একটা রাজনৈতিক দলের অধীন। রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি কি সেটা আমাদের জানা দরকার। শিক্ষাঙ্গনে সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো শুধু দুর্ভাগ্যজনক নয়, লজ্জারও, এক সুরে বলছেন বিশিষ্টরা। প্রথম কারণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্যে তাদেরকে অকারণে সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে। একটা যে স্কুল কলেজগুলোতে তোলা বাজিয়ে চালিয়ে যাওয়ার জন্যে যারা একসময় ওইখান থেকে পাস করেছে, বোর সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট, তারা তখন ওখানকার ছাত্র বা শিক্ষক না হয়ে তারা এসে সেখানে গুন্ডাগিরি করছে। এই দুটো কারণে এই ঘটনা ঘটছে। সরস্বতী পুজো কেবলমাত্র একটি ধর্মীয় আচার নয়, বাঙালির ভালোবাসা, বাঙালির আবেগ। যুগে যুগে ধর্ম এর ভেতরে আসার সুযোগ পায়নি। কে ফুল তুলছে, কে ফুল পায়ে দিচ্ছে, তার ধর্ম কি, জাত কি, জিজ্ঞাসা করার কথা কারণ মাথাতেও আসেনি। কিন্তু এখন সেই আবেগ নিয়েও ধর্মের নামে অধর্ম। দিনের পর দিন কোনো নির্বাচন ছাড়াই সমস্ত স্টুডেন্টস ইউনিয়ন চলছে। এ তো অবশ্যম্ভাবী ছিল যে এদের নিজেদের মাংস নিজেরাই খাবে। বছরের পর বছর ধরে এটা ঘটে চলেছে। হ্যাঁ, আরও খারাপ কিছু হবে। দেখুন, পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্য সরকারের আমদানি করা যে অপসংস্কৃতি, এটা তারই প্রতিফলন। এই সরস্বতী পুজোর সঙ্গে আধ্যাত্মিকতা, হৃদয়ের যে শ্রদ্ধা, ভালোবাসা, এর কোনো যোগ নেই। এটা এখন একটা রেষারেষির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। রেষারেষির প্রদর্শন, বাহুবলের প্রদর্শন, আমরা যেটা বলি না তোলাবাজি, থ্রেড কালচার, এটা তারই একটা নমুনা। এখানে পুজোর সঙ্গে সারস্বত বন্দনার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। শিক্ষা মানবমনে মূল্যবোধ, জ্ঞানের আলো জ্বালে। সেই শিক্ষাঙ্গনে বিদ্যার দেবীর আরাধনা ঘিরে যা ঘটল, তার থেকে কি তা স্পষ্ট নয় যে আমরা পেছনে হাঁটছি? সন্দীপ সরকার, আবির দত্ত ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, কয়েক বছর আগে দিল্লি থেকে সজলের দলের নেতারা, বিজেপি নেতারা এসে বলতেন যে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে পুজো হয় না। আমি বারবার আলোচনা করেছি যে মানুষের অভিজ্ঞতার সঙ্গে সেটা মিলতো না। কিন্তু আমি বলছি, সেই অভিযোগে তৃণমূল এবছর কার্যত শিলমোহর দিয়ে দিল। একটা ঘটনা নিয়ে কলকাতার শহরে দিনের পর দিন টানাপোড়েন চলছে। আজকে এমন অবস্থা, তুমি জানবে নিশ্চয়ই, পরিচালন সমিতির রাতারাতি তার মাথা মানে সভাপতিকে পরিবর্তন করা হলো, দেবাশিস কুমারের জায়গায় অরূপ বিশ্বাসকে করা হলো। দুটো পুজোর মানে কলেজের এই অনিশ্চয়তা, যেখানে হাইকোর্ট অবধি বল গড়ালো। আমার বক্তব্য যে সবাই বসে বসে দেখলো, কেন এর আগে প্রশাসন অ্যাক্ট করলো না? শাসক দল কেন অ্যাক্ট করলো না, যেখানে শাসক দলের ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ? দেখুন, প্রথম কথা, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে একাধিক কলেজ রয়েছে। অ্যাকচুয়ালি একটাই ক্যাম্পাস, কিন্তু সেখানে একাধিক কলেজ রয়েছে। একটা ল কলেজ, একটা ডে কলেজ রয়েছে। আমি যে কলেজে পড়েছিলাম সেখানে ধরুন ল কলেজ রয়েছে, ডে কলেজ রয়েছে, ইভিনিং কলেজ রয়েছে, পাশে আবার উইমেন্স কলেজ রয়েছে। তো এরকম একাধিক জায়গায় রয়েছে যেখানে একাধিক কলেজ থাকে। আবার একাধিক কলেজের ইউনিয়ন থাক বা সেখানকার ছাত্রছাত্রীরা তারা নিজেদের মতো করে পুজোটা অর্গানাইজ করতে চায়। এক্ষেত্রেও একটি জায়গা যে কোথায় পুজোটা হবে, পুজো করতে দেবো না বল নয়, পুজোটা কোথায় হবে, কারা করবে, এই নিয়ে দুই দল ছাত্রছাত্রীর মধ্যে ঝামেলা। সেখানে স্পেসিফিক ভাবে একজনের নাম, যে মানে একটাই প্রশ্ন, এই বছর কি নতুন পুজো হচ্ছিল নাকি? না, একদমই হচ্ছিল না। দেখুন, ছাত্রছাত্রীদের মধ্যেকার কিছু একটা ঝামেলা হয়েছে। সেটা কে করেছে না করেছে, কলেজের একজন গার্জিয়ান থাকেন, টপ মোস্ট গার্জিয়ান থাকেন। তার কে? সে প্রিন্সিপাল, সেখানকার অধ্যক্ষ। যোগেশ কলেজের প্রিন্সিপাল কে? পঙ্কজ রায়। তিনি কে? তিনি বিজেপি নেতা। তিনি তার রাজনীতিকে সেই জন্য দুটো পুজোর মধ্যে এমন বিবাদ হবে যে 31শে জানুয়ারি মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তকে বলতে হবে যে পর্যাপ্ত পুলিশ দিয়ে পুজো করতে হবে, সশস্ত্র পুলিশ দিয়ে। ওখানকার অধ্যক্ষ অপদার্থ হয়, আর না হলে শয়তান, যে তিনি এটা হতে দিয়েছেন। দুই দল ছাত্রছাত্রীর মধ্যে ঝামেলা, এটা সামলাতে পারেন না। সেখানে তাকে সরস্বতী পুজো করতে দিচ্ছে না অমুক নামের। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি অধ্যক্ষ কিছু করেননি। আমি বলছি
আচ্ছা আচ্ছা, সেটার উত্তর তুমি দেবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে রাজ্য প্রশাসন কি করছিল, শিক্ষা দপ্তর কি করছিল? এখানে আসি, এখানেই তো আসছিলাম। মঙ্গল গ্রহে একদম কলেজ না, নয়। এখানেই আসছি। দেখুন, একটি কলেজ বা ইউনিভার্সিটির মধ্যে আপনি বলছিলেন পুলিশ কি করছিল, প্রশাসন কি করছিল, সেখানকার না, যিনি পুলিশ অধ্যক্ষ নয়, বা আমি পুলিশ মাথা- আসার, পুলিশকে ইনভলভ করার বিরোধী। আমার বক্তব্য যে প্রশাসন কি করছিল, যেখানকার প্রাক্তনী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। নিশ্চয়ই প্রশাসন স্বতঃপ্রণোদিতভাবে যদি ওখানে হস্তক্ষেপ করতেন, এই প্রিন্সিপালই বলতেন দেখো আমার ওপর চড়ি ঘোরাচ্ছে, এই প্রিন্সিপালই বলতেন। উনি ফাঁদ পেতেছিলেন, উনি ফাঁদ পেতেছিলেন। অনির্বাণ, কোন ছবিটা বেটার হলো, উনি অ্যাডভান্টেজ নেওয়ার কোন চেষ্টা ছবিটা করবেন বেটার politically। হলো যে সরস্বতী পুজোর দিন স্বয়ং শিক্ষামন্ত্রীকে দৌড়তে হচ্ছে, পরিচালন সমিতির একজন মাথাকে দৌড়তে হচ্ছে, মালা রায়কে দৌড়তে হচ্ছে, এই ছবিটা বেটার হলো? যদি ফাঁদ আমি ধরে নিচ্ছি, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি ফাঁদ পেতে দিলেন। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার সেইখানকার যিনি অধ্যক্ষ, তিনি যদি রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে রেখে আসতেন, তাহলে ছবিটা সবচেয়ে ভালো হতো। যে ছাত্রছাত্রীদের মধ্যে বিবাদ, যাদের মধ্যে ঝামেলা, আমি শুনছিলাম এখানে একজন ছাত্রী বলছিলেন যে তাকে অত্যন্ত খারাপ হুমকি দেওয়া হয়েছে, এর আগেও শুনছিলাম। আমি ধরেও নিলাম যে তাদের সাহস হয়নি পুলিশের কাছে জানানোর, হতে পারে তাদের সাহস নাই, হতে পারে অধ্যক্ষ করেছেন, অধ্যক্ষ তাদের তরফ থেকে, কলেজের তরফ থেকে উনি এফআইআর করেছেন, কিচ্ছু করেনি, একটাই কাজ করেছেন, মিডিয়াতে গিয়ে বাইট দিয়েছেন। আমি অধ্যক্ষ নিয়ে সজলের কাছে আসবো, কিন্তু অনির্বাণ, আমি বলছি যে সেই ছাত্র নেতাকে যদি বলা হতো যে ভাই তুমি প্রাক্তন, তুমি কলেজের মধ্যে ঢুকতে পারতো না, বিতর্ক শেষ হয়ে যেত। সেটা কেউ বললো কেন? এখানেই তো প্রশাসন বলবে। কলেজ ক্যাম্পাসের মধ্যে কে যাবে কে যাবে না সেই সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষ যদি প্রশাসনকে বলতেন যে আপনার ব্যবস্থা নিন, প্রশাসন তখন যদি না নিত, আপনি 100 বার আঙুল তুলতেন। অধ্যক্ষর এখানে ভূমিকা অত্যন্ত নক্কারজনক। তার রাজনীতিকে তিনি ক্যাম্পাসের ভেতর টেনে নিয়ে গেছেন বলেই এই দিন আমি সজলের কাছে যাব। অনির্বাণের বক্তব্য যে অধ্যক্ষ ফাঁদ পেতেছিল, সজলের উত্তর। অনির্বাণ সত্যি অনেক জানে, অনেক বড় লিডার। ব্রাত্য বসু যে কথা বলেননি ওখানে গিয়ে, মালারায় গিয়ে যে কথা বলেননি, বা তৃণমূলের যারা নেতা যাদের সরিয়ে দিলেন, যাদের নতুন করে আনা হলো, যারা কেউ বলেনি। হ্যাঁ, না না, আমি বলছি, আমি শুনিনি, অন্তত হতে পারে, না না হতে পারে, হ্যাঁ হতে পারে, আমি বলছি না। কিন্তু একটা জিনিস দেখলাম যে অধ্যক্ষকে অপদার্থ এ কথা বললেন, ভালো কথা, অধ্যক্ষ কিচ্ছু করেননি। একটা রেপ থ্রেট একটা মেয়েকে দিয়েছে, মেয়েটা যদি অধ্যক্ষকে জানায় তখন অধ্যক্ষ এক ব্যবস্থা নেবে, এটা একটা আইনজ্ঞের জানা উচিত। তো সেটা বলছে অধ্যক্ষ পঙ্কজ রায়, তিনি বিজেপি করে ফাঁদ পেতেছিলেন, বিরাট কথা। সেই ফাঁদে সাব্বির আলী গিয়ে পড়েছে, যে সাব্বির আলীকে এর আগে কোর্ট বলেছিল যে তুমি কলেজে ঢুকবে না। আমি একটা কথা বলি, আচ্ছা এই অধ্যক্ষ তো অপদার্থ, বিজেপি করে তাই অপদার্থ। এই অপদার্থকে বসিয়ে রেখেছে কেন? যারা বসিয়ে রেখেছে সেই মন্ত্রীরা কত বড় অপদার্থ? প্রথম এক মিনিট আপনার কথা অনুযায়ী। 1 2, আমি বলছি রানাঘাটের যে স্কুলের হলো, হরিণঘাটার যে স্কুলে হলো, সেখানকার হেডমাস্টার মশাই কি বলেছেন আপনাদের বাইট দিতে আমার হাত পা কাঁপছে, যে এই ভয় দেখানোর পর আমি স্কুলে আসবো কি করে? অধ্যক্ষদের ঘাড়ে কটা মাথা আছে? না, আমার প্রশ্ন থাকবে যে সব জায়গায় অধ্যক্ষের ফাঁদ। আমি অনির্বাণের কাছে আসবো সজলের সময় শেষ হওয়ার পর। তার মানে বীরভূমের বোলপুরে, বর্ধমানের কাটোয়ায়, কোচবিহারের দিনহাটায় বা বাঁকুড়ার বিষ্ণুপুরে, যেখানে যেখানে এবছর অদ্ভুত বিচিত্র অজুহাতে সরস্বতী পুজো হলো না, সব জায়গায় কি একজন প্রধান শিক্ষক বা একজন অধ্যক্ষ, স্কুল বলে প্রধান শিক্ষক, তারা ফাঁদ পেতেছিলেন? তারা প্রত্যেকে বিজেপি করেন? আমি জানি না এর উত্তর। আমি যাই হোক, আমার একটু সময় নিয়ে নিয়েছেন। যাই হোক, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এবছর একটা নতুন জিনিসও দেখেছি, সেটা হচ্ছে জেড প্লাস সরস্বতী। বেশিরভাগ ক্ষেত্রে একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে যেভাবে পুলিশ টুলিশ দিয়ে, র্যাফ ট্যাপ দিয়ে এক সরস্বতী পুজো হয়েছে, আগামী দিন হয়তো মা সরস্বতী বিনার বদলে ওখানে AK-47ও থাকতে পারে। অমিত শাহ বলেছিলেন, সে কথাটা তখন আপনারা মানতে চাননি, হ্যাঁ, অনেক বাঙালি হয়তো মানতে চাইনি, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। আমি কতগুলো কথা বলছি, না তখন মানতে চাইনি, কারণ তখন ঘটনার মানে রেশিওতে আসতো না। ঠিক, সেটা তৃণমূল দায়িত্ব নিয়ে এই বছর করে দেখিয়ে দিল। আমি কতগুলো জিনিস বলছি, কি ধরনের অভিযোগ, মেয়েরা কি ধরনের অভিযোগ করছে, আমি বিভিন্ন চ্যানেল দেখে যেটা জেনেছি, বলছে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, যেটা তাপস পালের যে বক্তব্য একদম সেম মুক্তি। বলছে 150 টাকায় বিক্রি করে দেবো, মানে কাটা মুরগির থেকেও আজকে মেয়েদের দাম কলকাতা শহরে দাঁড়িয়ে তাদের রেট আরো কম। আমি বলছি ধরুন সেটা তো একটা চ্যাপ্টার। সজল, এখানে অনির্বাণের একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই রকম মারাত্মক অভিযোগ এবং এতদিন ধরে চলছে, যার জন্য কোর্টে যেতে হলো, সেইখানে অধ্যক্ষ তিনি এটা নিয়ে আগে কমপ্লেন করা উচিত ছিল। অভিযোগের উত্তরটা আমি আগে দিয়েছি, যে আমাদের স্টুডিওর নিয়মিত অতিথি, আমি বলছি এই অভিযোগের উত্তর আমি আগেই দিয়েছি। যদি অধ্যক্ষের কাছে গিয়ে কেউ কমপ্লেন করে থাকে, তারপরে আসে যে পুলিশ কমপ্লেনের ব্যাপারটা। আমি আপনার কথা বলছি, ধরুন এগুলো তো বুঝলাম অধ্যক্ষ, হেডমাস্টার, এদের ফাঁদ পাতা। ঠাকুর ভাঙচুর হলো যেগুলো,
ঠাকুর ভাঙচুর হলো, শুধু ঠাকুর ভাঙচুর না, ঠাকুরের বস্ত্র হরণ করে ছেড়েছে। আপনারা ভাবতে পারেন এই কথা বললে পরে কি আমি হিন্দু সাম্প্রদায়িক হয়ে যাব? এ কথা আজকে দেখুন সবাই কথা বলছে, আজকে বামপন্থীরা তো কোনো কথা বলছে না, কৌস্তবরা কিছু বলছে না, ওরা পুজোয় বিশ্বাস করে না, কিন্তু ওরা তো ভোগটা খেয়ে আছে, ওরা তো গিয়ে খিচুড়িটা খেয়ে আছে। ওদেরও তো বলা উচিত যে যারা এটা বিশ্বাস করে, আজকে আপনাদের টিভিতেই দেখছিলাম ওস্তাদ রশিদ আলী খান, তিনি আজকে প্রয়াত হয়েছেন, কিন্তু তার বাড়িতে সাড়ম্বরে লক্ষ্মী পুজো চলছে। আমি এইভাবে বলতে চাই না যেভাবে অনির্বাণ বলেছে, এটা বিশ্বাস করতেও খারাপ লাগে। দুটো পয়েন্টে পুজো হয়নি, এক হচ্ছে স্কুলে ফান্ড নেই, আর আরেকটা জিনিস বলছি, কাকতালীয় হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে হেড স্যার হিন্দু সম্প্রদায় বিরোধী, মানে বিরোধী বলাটা ভুল হলো হয়তো আমার, মুসলিম সম্প্রদায়। আমি পরিসংখ্যান মিলছে না, তার কারণ 4 জনের মধ্যে 2 সেটা, কিন্তু বাকি নয় তো, 4টে বড় অংশ আছে। শুনুন একটা উত্তর দিন, উনি বলছিলেন যে আলাদা আলাদা, উনি বলছেন অধ্যক্ষকে না জানালে নাকি পুলিশে জানাতে পারবেন না, অত্যন্ত ভুল কথা। যে ছাত্রীরা ধরুন ক্যামেরার সামনে জানাচ্ছেন, অধ্যক্ষের কলেজের ছাত্রী, তারা ক্যামেরার সামনে জানাচ্ছেন। এক সেকেন্ড, অধ্যক্ষকে না পারি না পারি ওইভাবে হয় না, আপনি লোকাল স্ট্যান্ডে ব্যাপারে বোঝেন না, আপনি লোকাল স্ট্যান্ডে ব্যাপারে বোঝেন না, ফালতু বলে লাভ নেই। ওই তো পারি না বাজে কথা বলছেন। এবার কলেজের অধ্যক্ষকে তারা জানাচ্ছেন না, হয় তারা অধ্যক্ষকে ভরসা করেন না, আর না হলে অধ্যক্ষ। প্রশাসন কি করছিল আমি বলছি অনির্বাণ, যেখানে রাজ্যের মন্ত্রী ববি হাকিম বলছেন যে এফআইআর করা উচিত, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া উচিত, অন্যায় করলে গ্রেফতার করা উচিত। হ্যাঁ, না তারপরে পুলিশ সেখানে যাবে, পুলিশ প্রশাসন সুমোটো মামলা করবে দরকার হলে। প্রত্যেকবার ঘটনায় অধ্যক্ষ রা কাটছেন না, কিন্তু সাব্বির আলী করার ব্যাপারে তিনি এক পায়ে কাড়া। তিনি এফআইআরটা করতে যেতে পারছেন না, তাকে আটকাচ্ছে, তাদেরকে আটকাচ্ছে। যে ছেলেমেয়েরা অভিযোগ করছে বিজেপি, পঙ্কজ রায় বিজেপি, যে হতেই পারে আমি বলছি যে ছেলেমেয়েগুলো বিজেপি অভিযোগ করছে তারা কোন দলে, তারা পঙ্কজ রায় বিজেপি, হ্যাঁ এটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই, কিন্তু আমরা তো দেখলাম ছাত্রছাত্রীদের অভিযোগ শিক্ষামন্ত্রীকে, সেখানে পঙ্কজ রায় তো ছাত্রীদের মুখ দিয়ে কথা বলছেন না, কথা বলছে তো ওই মেয়েগুলো। আমি তাও বলছি যে অভিযোগ মানেই সত্য নয়, প্রশাসন তদন্ত করে সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেবে, কিন্তু সেইটা করতে দীর্ঘদিন চলবে। দেখো আমার সহজ একটা প্রশ্ন, পুলিশ আদালত এবারে এফবিআই ডেকে আনতে হবে। অনির্বাণ বারবার বলে যাচ্ছে যে পঙ্কজ রায় বিজেপি করেন, পশ্চিমবাংলার যতগুলো কলেজ আছে বা স্কুল ম্যাক্সিমাম তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে। এক মিনিট, বিজেপি হয়েছে দেখে আমি বলছি যে প্রিন্সিপাল যদি বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, তার সাথে কি যায় আসে? তার সঙ্গে আমি একটু যোগ করে দিই, অনির্বাণ একটু যোগ করে দিই যে হতে পারে, আমি বলছি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যদি মনে করে যে অধ্যক্ষের রাজনৈতিক বিশ্বাস কি, এবং কাল থেকে পশ্চিমবঙ্গের 50% স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বলেন যে অধ্যক্ষ একেবারে স্পষ্ট তৃণমূলের, তারা কেন রাজনৈতিক তিনি করছেন, সেই জন্য তাকে অধ্যক্ষ মানব না, সে তো সামাজিক অস্থিরতা তৈরি করবে। অধ্যক্ষের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস এখানে বিবেচ্য নয়, কিন্তু আমি আবার বলছি, আমি ফোনে পঙ্কজ বাবুকে ধরার চেষ্টা করব, তিনি আছেন এই মুহূর্তে, একেবারে পরিষ্কার। পঙ্কজদা, আপনার কাছে যেটা জানতে চাইবো, অনির্বাণ স্টুডিওতে অভিযোগ করেছেন যে আপনি আগে থেকে কেন বলেননি, আপনি ফাঁদ পেতে রেখেছেন যাতে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি হয়। পঙ্কজদা। সুমনবাবু নমস্কার, আমাকে যুক্ত করার জন্য। আমি একটাই কথা বলবো, যে ছাত্রীটি অভিযোগ করেছেন, হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, যে ছাত্রীটি অভিযোগ করেছে সে ল কলেজের ছাত্রী, হ্যাঁ, এবং 27 জন, মাইন্ড ইট, 27 জন অভিযোগ করেছে। আমি অভিযোগ করিনি, 27 জন আমার কলেজের নয়, এটা ল কলেজ নয়, আমি ডে কলেজ লিখি, একদম যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, নট ল, রাইট। আমি অধ্যক্ষ যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, আর অভিযোগ করেছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্ররা 27 জন, এবং তার মধ্যে মাইনরিটিও আছে, আবার বলছি মাইনরিটিও আছে। আমি অভিযোগ পেয়েছি, আমাকে পার্টি করা হয়েছে অধ্যক্ষ হিসাবে, এবং ব্যক্তিগত পঙ্কজ রায়কে আমি এটা বলতে চাইছি
আমি শুনলাম একজন প্রাজ্ঞ লোক আমাকে অপদার্থ এবং শয়তান বলছেন। প্রাজ্ঞ লোক বলুন অপদার্থ এবং শয়তান কাকে বলে। আমি আমার কলেজ থেকে অভিযোগ করেছিলাম আগে, তারপরেও এই তাণ্ডব চলেছে, আমাকে হিউমিলেট করা হয়েছে। যিনি যে সভাপতিকে সরানো হলো তিনি গত গভর্নিং বডি মিটিং এ সমস্ত কার্যকলাপকে নিন্দা করেছেন। যদি আমি শয়তান এবং অপদার্থ হতাম তাহলে আমাকে নিন্দা করা হতো, বহিরাগত বা তাদের কাজকর্ম বা ডিস কলেজের ছাত্রদের নয়। আরেকটি বিষয়, সরকার যদি মনে করে আমি তো বিরোধী, এটা কলেজের গেটের বাইরে, সুমনবাবু আপনার মনে আছে আমি বারবার বলেছি কলেজে আমি অধ্যক্ষ, কলেজে আমি শয়তান অথবা অপদার্থ নই। যদি আবার 36.5 বছরের কর্মজীবন, 9.5 বছর এবং বিরোধী হাওয়ায় আমি কাজ করে চলেছি, করে চলবো। আমাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে রিজিগনেশন দিতে বলা হয়েছিল, আমি বলেছিলাম দেব না। পঙ্কজ, আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কে পদত্যাগ করতে বলেছিল? এই মাত্র আমার কাছে রেজলিউশন এসছে, আমি সেই কাটাকুটি রেজলিউশনটাও পাঠাতে পারি আপনাদের কাছে। এবং আমি বলেছিলাম 5 তারিখে এটা হিয়ারিং হবে, অপেক্ষা করুন, অপেক্ষা করা হয়নি। আপনাকে আমি আবার জিজ্ঞেস করছি, আপনাকে কে পদত্যাগ করতে বলেছিল? সরি, আপনাকে কে পদত্যাগ করতে বলেছিলেন? আমাকে পদত্যাগ করতে বলেছিলেন সভাপতি আর অরুণ চ্যাটার্জি বলে, যিনি প্রিন্সিপাল এর আগে অনেক বধ করে এসছেন, সেই অরুণ চ্যাটার্জি। এবং আমি বলছি সভাপতি বলতে যিনি আজকে সরে গেলেন, আপনি নামটা বলতে আপনার অসুবিধা আছে? যিনি আজকে সরে গেলেন তিনি? দেবাশিস কুমারও বলেছিল, কিন্তু আমার মনে হয় এই প্রথম দেবাশিস কুমার বিয়ন্ড দ্য লাইন কথা বলেছেন ডিউরিং দ্য হিজ টেনিওর। কোনোদিন কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। অরুণ চ্যাটার্জির প্ররোচনায় এই কাজটা উনি করেছেন। বেশ, এই বিষয়ে দেবাশিস কুমার বা অরুণ চট্টোপাধ্যায়ের কোনো বক্তব্য থাকলে তাও দেখাবো, কিন্তু অনির্বাণ এটা আমি বলছি যে কমপ্লেন পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার শুনলে যে একেবারে একদম আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ বলেছি, একেই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এতদিন ধরে সাব্বির করতে দিচ্ছে না, কিন্তু আমি বলছি তোমার বেসিক ফ্যাক্টটাই তো ভুল হলো যে কমপ্লেন করেছেন ওনার ছাত্রীও নন। গাছে ওঠে না। না, কিন্তু আমি বলছি তোমার প্রাথমিক তথ্যটাই তো ভুল ছিল। এর আগেও যে কমপ্লেন করেছেন যোগেশচন্দ্র ল কলেজে। বারবার সাব্বির করতে দিচ্ছে না, সাব্বির করতে দিচ্ছে না। আপনাকে সার্টিফিকেট দেবো, আপনাকে সার্টিফিকেট দেবো না। আপনাকে একদম ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। তিনি এই ঝামেলা জিয়ে রেখেছেন, তিনি এই ঝামেলা জিয়ে রেখেছেন। সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করেছেন। আরে আপনি কি বলবেন? আচ্ছা বেশ, কিন্তু অনির্বাণের কাছে একটা তথ্য থাকবে যে বেসিক যে ইনফরমেশন, প্লিজ বেসিক যে ইনফরমেশন, অর্থাৎ যারা কমপ্লেন করেছে, যারা এই মারাত্মক অভিযোগ করছে তারা পঙ্কজবাবুর কলেজের ছাত্রী নন, তারা ল কলেজের ছাত্রী। এটা কি বলবেন অনির্বাণ? 100 বার পঙ্কজ দা এই কথা আজকে এসে আপনার এখানে বললেন। আচ্ছা পঙ্কজ বাবু, আপনি অধ্যাপক স্যার আজকে এই কথাটা এখানে এসে বলছেন। জাস্ট গত পরশু আমার সঙ্গে এটি প্রোগ্রামে ছিলেন, একবারের জন্য বলেননি। কেন বলবে? একবার এই কথাটাই বলেছিলেন, চ্যালেঞ্জ করলেন বললে। শুনেনি, উনি তখন বলেছিলেন আমি করেছি, তখন বললেন আমি করেছি। এই যে কথা পাল্টেছে, পঙ্কজ বাবু কথা পাল্টেছে, আপনি বলবেন নাকি? সেটা কে বলবে? আমি বলছি ভয়ঙ্কর, এবং এটা শুধুমাত্র কলকাতার এটি জোড়া কলেজের বিষয় নয়। আমি বলছি সরস্বতী পুজোর এই ছবি স্কুল অবধি, যেখানে আমরা সরস্বতী বন্দনা আমরা বিশ্বাস করি যে এটা ধর্মীয় মন্ত্র নয়, একসঙ্গে অঞ্জলি খিচুড়ি ভোগ খাওয়া, ধর্ম নির্বিশেষে ছাত্রছাত্রীরা দশকের পর দশক এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, এবং সেটা ধর্মীয় অনুষ্ঠান হিসেবে নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে। সেইখান থেকে এই ট্র্যাডিশন ভাঙবে কেন? এই রাজ্যে বীরভূমের বোলপুর, বর্ধমানের কাটোয়া, কোচবিহারের দিনহাটা, বাঁকুড়ার বিষ্ণুপুরে একাধিক স্কুলে হাস্যকর অজুহাতে কেন সরস্বতী পুজো হলো না এবার? এ প্রশ্নের জবাব দেবে কে? দেখুন।
সরস্বতী পুজো মানেই স্কুলে স্কুলে বাগদেবীর আরাধনা, হলুদ সাজে সেজে শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পাঞ্জলি, মন্ত্রোচ্চারণ। কিন্তু এই বছর এই স্বাদ থেকে বঞ্চিত হলো রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। যেমন কোচবিহারের দিনহাটার পিকনিধারা এপি স্কুল, এবছর এই স্কুলে সরস্বতী পুজোই হয়নি। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষকের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবক গ্রামবাসীরা। আমাদের কাছে কোনো ব্যালেন্স নেই। একটা বছরের ফ্যাক্টর না, একটা বছরে কোনো ফ্যাক্টর না। পুজো করার মতো টাকা স্কুলে নাই, এবারে টাকা মনে কিভাবে পুজোটা করবে? বাবাকে মাকে বলা লাগতো। ঠিক একইভাবে পর্যাপ্ত টাকা না থাকার কারণ দেখিয়ে এবছর পুজোর আয়োজন করেননি পূর্ব বর্ধমানের কাটোয়ার পারুলিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার ভট্টাচার্য। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এই বছর নতুন হেডমাস্টার চেঞ্জ হওয়ার পর থেকে পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাচ্চা এগুলো কাঁদছে, ওরা জানতে চায় যে কেন পুজো, ওরা কোথাও পুষ্পাঞ্জলি দেবে। এখানেও প্রধান শিক্ষকের গলায় আজব সুর। বিগত বছর থেকে কোনো টাকা পয়সা আমার কাছে নেই, সেই টাকাটা আমার কাছে নাই বলে আমি পুজো করতে পারিনি। আমি যেহেতু নতুন হেড টিচার, আমার এটার একটা এক্সপিরিয়েন্স নেই। বাঁকুড়ার বিষ্ণুপুরের যমুনাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয়, এখানেও এবার সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা। উনি শুধু একটা কথাই বলছে যে এটা আমার পক্ষে করা সম্ভব নয়, আমি করতে পারবো না। আর মূর্তি পুজো আমি মানি না। 26 জানুয়ারি যে আমাদের রিপাবলিক ডে, সেটা তিনি পতাকা উত্তোলনই করেননি সেদিন। কোথায় টাকা পাবো বা ফান্ড কালেকশন কোথা থেকে হবে, আমি তো বাচ্চাদের কাছ থেকে কালেকশন করতে পারি না, সেই জন্য এটা হয় না। সরস্বতী পুজো না হওয়ায় বাঁকুড়ার বেলিয়াতোড়ের শীর্ষা প্রাইমারি স্কুলে এসে রীতিমতো স্লোগান দেন পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। এই বছর সরস্বতী পূজা হলো না কেন, প্রধান শিক্ষক জবাব দাও। অ্যাসিস্ট্যান্ট টিচার আছে দিদিমণি, উনি 2 মাস ছুটির অ্যাপ্লিকেশন করেছেন। তাহলে ওই 53টি ছেলে আছে, 53টি ছেলে নিয়ে আমি একা কি করে কি হবে? অতগুলো ছাত্র ছেড়ে দিয়ে আর ঠাকুর পূজাটা এবছর করা যাবে না। সরস্বতী পুজো না হওয়ায় বোলপুরের নিম্ন বাদগোড়া প্রাথমিক বিদ্যালয়েও হুলস্থুল বাঁধে। আমি ব্যক্তিগত উদ্যোগে ফোন করলাম যে মাস্টারমশাই এরকম পুজো হবে না, বলে না পুজো, আমার শরীর অসুস্থ, আমি পুজো করবো না। আর আমার অন্য টিচাররাও আমাকে সেভাবে কোঅপারেট করলো না। আর লাস্টলি হচ্ছে এরকম কোনো হাদিস নেই, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যে পুজো করতেই হবে। আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন, আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ। আরেকজন শিক্ষক বলেছিলেন যে পুজোটাতে আমি কোনো কিছু ছুঁতে পারবো না। বোলপুরের ঘটনায় আগামী 10 ফেব্রুয়ারি প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষককে ডেকেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। রানা দাস, তুহিন অধিকারী, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব। অধ্যাপক ধর চক্রবর্তী, আমি বলছি এইখানে কিন্তু বিতর্ক এবং বিবাদ শেষ হচ্ছে না। পুজো শেষ হয়ে গেছে, তাও পুলিশ সরানো যাচ্ছে না। যোগেশচন্দ্রের ঘটনা, বিসর্জনে পুলিশ রাখতে হচ্ছে, হরিণঘাটায় পুলিশ প্রহরায় বিসর্জন হচ্ছে। আমি বলছি যে পরিবেশটা পাল্টেছে ঠিক, একেবারে দেখতে পাচ্ছি, কিন্তু এত দ্রুত পাল্টালো কেন? কার দায়? না দেখুন, মানে কিছুদিন আগেকার কথা, যখন আমি রেজিস্ট্রার ছিলাম, ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হচ্ছে, আমি অফিসে রয়েছি, একজন ডেকে নিয়ে গেল। যে ডেকে নিয়ে গেল সে কিন্তু হিন্দু নয়, মুসলমান। এবং আরেকটি মেয়ে যখন একটা স্টেজ হয়েছিল, স্টেজে আমায় তুললো, সেও মুসলমান। বুঝেছেন? মানে এই পুজোতে কোনোদিন আমি এই হিন্দু মুসলমান ব্যাপারটা কখনো দেখিনি। সেখানে সবাই আসছে, সবাই অংশগ্রহণ করছে, শিক্ষার সঙ্গে সংস্কৃতি, মানে ভাবা যায় না। আমি কিছুদিন এ পাড়াতেই থাকতাম, আমার বাড়ির পাশেই একজন বিখ্যাত তবলা বাদক ছিলেন, উনি সরস্বতী পুজো করতেন। ওনার সত্যি আমার অনেক মানে মিউজিশিয়ানের সঙ্গে পরিচয় হয়েছিল, তারাও আমায় ডেকে ডাকতেন। তারা কেউ হিন্দু ছিলেন না, তাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, ভোগ খাওয়াতো। মানে আমি ভাবতে পারি না যে সরস্বতী কোনো ধর্মের প্রতীক কিনা। সরস্বতী কোনো ধর্মের নয়, সরস্বতী বাঙালির, সারা ভারতের সংস্কৃতি মানেই হচ্ছে যে বিদ্যার। তাকে আমি অস্বীকার করব, অথচ বিদ্যা অর্জন করতে যাব। আজকে আমার সুমন খুব দুঃখ লাগছে যে এই প্যানেল থেকে একজন শিক্ষক অধ্যাপককে আমরা শয়তান অপদার্থ শুনতে হলো, আমার সেটা লজ্জার ব্যাপার। যাই হোক, রাজনীতিতে এমন জায়গায় চলে গেছে, বাংলাদেশেও আমরা দেখছি যে ইউনুস সুদের মাধ্যমে কোটিপতি হয়েছেন। সুদ ইসলামে একটা গ্রহীত কাজ, সুতরাং উনি মৌলবাদের প্রচার করে উনি বুঝেছেন ওনার ক্ষমা পেতে চাইছেন ধর্মের কাছ থেকে। আমাদের এখানেও
মৌলবাদকে একত্রিত করে যদি ভোট পাওয়া যায়, সেই একই প্রচেষ্টা সেই জায়গায় নেমে উঠেছে। কেননা এখন দেখা যাচ্ছে ওই 30%-এরও দাবিদার এসে গেছে। এখন মনে হচ্ছে যদি আমি এই মৌলবাদের মধ্যে যদি তাদেরকে আটকে ধরে রাখতে না পারি, আমার ভোট বুঝি যাবে, 30% গেলে আমার সবটাই যাবে। এর ফলেই কিন্তু আমাকে হুগলির এক জায়গা থেকে সরস্বতী রাত্রিবেলা ফোন করে বলছে স্কুলে মানে কলেজে 5টার পরে সব বন্ধ, কোথাও কোনো আলো জ্বলছে না, বোধহয় কোথাও একটা বার্তা চলে গেছে। সেগুলো তো অধিকাংশ আমি কোনো মিডিয়ায় দেখিনি। সে আমাকে ফোন, সে নিশ্চয়ই শুনছে, আমি জায়গাটার নাম বলছি না, সে চিহ্নিত হতে পারে। সে বলছে যে মানে আগে যেটা দেখতাম পুজো হতো, অনুষ্ঠান হতো, এখানে এটা পুজো বলে ধর্ম নয়। কিন্তু কাকে বোঝাবে, কাকে বোঝাবে? সব বন্ধ, সব বন্ধ। কোন ফতোয়ায় আমি জানি না, কার নির্দেশে আমি জানি না। হয়নি, রাত্রিবেলায় কোনো কিছুই দেখা যায়নি। হয়তো এটাই হচ্ছে বার্তা যে দেখো আমরা কাকে কি করতে চাইছি, ভোটটা আমাকেই দিতে হবে, এটাই বোধহয় বার্তা, এটাই একটা অসহ্য বার্তা। আমি কৌস্তবের কাছে যাব, কিন্তু তার আগে শুরুতেই কৌস্তবকে বলছে যে আপনারা এতদিন বামফ্রন্ট সরকার ঈশ্বর মানে না। আমি বলছি এই আক্রমণ কিন্তু অবশ্য নতুন নয়। গত বছরের 22শে জানুয়ারি অনেকবার করেছেন, একেবারে পরিষ্কার সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী, পরিষ্কার করে বামপন্থীদের একেবারে এই ইস্যুতে আক্রমণ করেন। ঠিক কি বলেছিলেন 2024-এর 22শে জানুয়ারি দেখাবো। লজ্জা করে না? কোথায় ছিল 34 বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন? একটা মাদ্রাসা পর্যন্ত করেনি, একটা বেরিয়াল গ্রাউন্ড পর্যন্ত করেনি, একটা শ্মশান পর্যন্ত করেনি, একটা চার্চ পর্যন্ত করেনি। কোনদিন দুর্গাপুজো হয়ে যেত না, কারণ তারা নাকি নাস্তিক, তারা কোনো ধর্ম মানে না। আমি ধর্ম মানি, আমার ধর্ম আমার, যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। কৌস্তব, অর্থাৎ সজল একা নয়, তৃণমূল কংগ্রেস স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন এই ইস্যুতে তোমাদের। কিন্তু ইস্যুটা হচ্ছে যে অনেকে বলছেন এর কারণ হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। আমি বলছি যে অধ্যাপক ধর চক্রবর্তী যা বলেছেন সেটা হচ্ছে, আজকেও ইনফ্যাক্ট দেখছিলাম বাম কংগ্রেস নেতারা বলছেন যে এই ধরনের ঘটনায় তৃণমূল করাচ্ছে আর বিজেপির লাভ হচ্ছে। এই মেরুকরণে তোমাদের অবস্থান কি? দেখবেন, মুখ্যমন্ত্রী বললেন যে মাদ্রাসা করেননি, উনি স্কুলের কথা বললেন না। উনি যেটা চেপে গেলেন যে বিগত 11 বছরে 7,500 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোতে সরস্বতী পুজো হচ্ছে শুধু ফান্ডের জন্য নয়, এই যে টাকা নিয়ে দুর্নীতি, শিক্ষক নেই, ছাত্র নেই। আমি একের পর এক কলকাতায় স্কুলের নাম বলতে পারি, একজন ছাত্র, দুজন মাস্টার। আমি বলছি না, আমাদের কলেজের সময় আমার মনে আছে যে সবিতা বলছিলেন কলেজের কথা, কলেজে তো আমিও পড়তাম, আমিও তো স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম। কলেজে একটা পুজো হতো না সুমনদা, ডিপার্টমেন্টে পুজো হতো, আবার স্টুডেন্টস ইউনিয়নে পুজো করতো। কলকাতায় বহু কলেজ আছে, সকালে একটা ইউনিয়ন, দুপুরে একটা অন্য দলের ইউনিয়ন, রাত্রেরটা একটা অন্য দলের ইউনিয়ন, 3টে পুজো একসাথে বাইরে হতো। পুজো আমাদের কাছে সরস্বতী পুজো কী ছিল? ওয়াল ম্যাগাজিন। সরস্বতী পুজো কী ছিল? এক্সটেম্পো। সরস্বতী পুজো কী ছিল? অল্প বয়সী ছেলে মেয়েদের আলপনা দেওয়ার প্রতিযোগিতা। এই তো সরস্বতী পুজো আমাদের কাছে ছিল। আমার বন্ধু রামিজ আমার সাথে এসে একসাথে অঞ্জলি দিত। আজকে কি দেখছি আমরা স্টুডিওতে? হ্যাঁ, কিন্তু যেটা দেখছি সেটা মেরুকরণ হলে তোমরা একপাশে সরে থাকতে হবে না। আমরা সরে থাকবো না, কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি বলছি যে এটাই তো আমরা মানুষকে বোঝাতে পারছি না। এটা আমাদের বলতে পারেন, আমরা মানুষকে বোঝাতে পারিনি। আমরা যখন কমছি, র্যাশনাল আইডিয়া যদি কলেজের থেকে, ইউনিভার্সিটি থেকে, আমরা এই কথাটাই বলেছিলাম, কলেজে যদি ছাত্র সংসদের ভোটটা বন্ধ হয়ে যায়, আজকে যে গোলমাল আপনি দেখছেন, সরস্বতীর হাতে বীণা দেখেছি আর হাঁস দেখেছি, আজকে কি দেখছি? সরস্বতীর পাশে বন্দুক আর তৃণমূলের দলদাস। কেন দলদাস পাঠাতে হচ্ছে, পুলিশকে পাঠাতে হচ্ছে কেন? দিনের পর দিন স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচন হয় না, একের পর একের কলেজে বাবার বয়সী, কাকার বয়সী তৃণমূলের নেতারা ছড়ি ঘোরাচ্ছে। ছাত্র নির্বাচনের নামে এসএফআই এর হেজিমনি সেই জামানাও ছিল। আমি বলছি হেজিমনি, আমি 50টা কলেজ বিরোধীকে দাঁড়াতে দেয়া হতো না। সুমন দা, আমি 50টা উদাহরণ দিতে পারি। 34 বছরে 50টা কলেজের নাম বলতে পারি যেখানে বিরোধীরা ছাত্র সংসদ চালিয়েছে। ধর্ম নিয়ে কারাকারি হচ্ছে। আসলে কলেজগুলোর কি অবস্থা, আসলে স্কুলগুলোর কি অবস্থা, আসলে সেলফ ফাইন্যান্সিং কোর্সগুলো, হিস্ট্রি অনার্স তুমি পড়তে যাবে, তাতেও সেমেস্টার ফিস 14,000 টাকা। প্রশ্নটা সরস্বতীতে আটকে থাকছে। এখানে আমি স্টুডিওতে বলছি তো, এবিপি আনন্দের স্টুডিওতে তৃণমূল বিজেপির কারাকারিতে, ঝগড়াতে সরস্বতী পালিয়ে চলে যাবে। পঙ্কজবাবু বিজেপি করতে পারে না। আমার কলেজের যারা প্রিন্সিপাল ছিলেন, কোনো একটা রাজনৈতিক দল করতে পারেন,
কিন্তু কথা হচ্ছে সরস্বতী পুজোর আলোচনায় তৃণমূলের প্রতিনিধি যে মানিক ভট্টাচার্য দলের সমর্থক সে পঙ্কজবাবুকে স্টুডিওতে এসে অপদার্থ বলছে সরস্বতীর আলোচনায়। মূল গোলমালটা অন্যখানে। মূল গোলমালটা হচ্ছে রাজনৈতিক চর্চা থেকে সরে যাওয়া। আমি কৌস্তবকে বলছি যে কৌস্তব বললো একটা ভালো কথা যে মানুষকে বোঝাতে পারিনি, মানুষকে বোঝানোর জায়গাতে ওরা নেই আজকে, কিন্তু নিজেরা তো আগে বুঝুক। আজকে সরস্বতী পুজো নিয়েও এত কথা বললো, কিন্তু সরস্বতী পুজো যে বন্ধ করার যে প্রয়াস এবং তার পেছনে তৃণমূলের এই যে সাম্প্রদায়িক নীতি, তার বিরুদ্ধে একবার তোমরা তোমাদের প্রতিবাদ কোথায়? আমি জানতে চাই তোমাদের প্রতিবাদ কোথায়? শেষের হতো এতক্ষণে ফাটিয়ে দিচ্ছে ওরা, আজকে কিন্তু ওরা দিল। দেখুন, রাজাদা বা কৌস্তবদা দুজনেরই অধ্যাপককে আমি কেন অপদার্থ বললাম বলে খুব খারাপ লেগেছে। লেট মি প্লিজ এক্সপ্লেইন। একজন অধ্যাপক, তিনি তার যা রাজনৈতিক দর্শন হতে পারে, আমার কোনো প্রবলেম নেই, যদি ক্যাম্পাসের বাইরে, কিন্তু তিনি যদি তার একজন ছাত্র হতে পারে প্রাক্তন, ধর্মীয় পরিচিতিকে কেন্দ্র করে এই নোংরামো করেন, আমি এখন বলেছি, ভবিষ্যতে করলে আবার বলবো। খারাপ দিকটা কি জানো? আচ্ছা, কালকে যেটা হবে সেটা হচ্ছে আরেকজন বক্তা, যিনি আরেকজন অধ্যক্ষকে, তিনি হয়তো রাজনৈতিক বিশ্বাসে হতেই পারেন তৃণমূল কংগ্রেস, তাকে বলবেন উনি তৃণমূল কংগ্রেস করেন সেই জন্য অপদার্থ। আমি বলছি এটা সংস্কৃতির পচন। দলের জন্য নয়, যেমন দল তার তেমন সংস্কৃতি, তার থেকে আপনি কি আশা করেন? ধর্মীয় পরিচিতি একজন অধ্যাপক আজকে প্রথম কথা হচ্ছে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি অভিযোগের, যার বিরুদ্ধে এত অভিযোগ কোনো তদন্ত ছাড়া তাকে ক্লিন চিট, প্রশাসন কি আদৌ ক্লিন চিট দিচ্ছে বা দিতে পারে? এত অভিযোগ ওঠার পর একটা নিরপেক্ষ তদন্ত মানুষ কি আশা করতে পারেন না? ঠিক এই জায়গা থেকে আমি আমার চতুর্থ প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে যে আবার বলছি যে বিতর্ক বিবাদ এইখানে থামছে না। একদিকে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরও পুলিশ মোতায়েন রাখতে হচ্ছে, অন্যদিকে হরিণঘাটায় বিসর্জনে অবধি পুলিশ রাখতে হচ্ছে। আমি বলছি যে এই বিবাদমান গোষ্ঠীর পুজো তো নয়, বাঙালির সংস্কৃতির, আবার বলছি ধর্ম মানুষের ছাত্রছাত্রীদের মাথাতেও আসে না। সরস্বতী পুজো আমাদের সংস্কৃতির অঙ্গ, সেটা পুলিশ এবং হাইকোর্টের নির্দেশে একজন উচ্চপদস্থ পুলিশ কর্তার নজরদারিতে করতে হবে। কেন 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 এই প্রশ্ন থাকবে। আমের মুকুল, দোয়াত কলম, বই খাতা আর বাদ্যযন্ত্র সহকারে যে পুজো দশকের পর দশক ধরে বাঙালির সংস্কৃতির অঙ্গ, এবার এক লহমায় তা বদলে গিয়ে লাঠিধারী পুলিশ, বন্দুক হাতে উর্দিধারী, বন্ধ কোলাপসেবলের আড়ালে কার্যত নমনম করে বাণীবন্দনায় পরিণত হলো। এমন দেখিনি কোনো জায়গায় যে সরস্বতী পুজো হতে গেলে পুলিশ গার্ড দিয়ে। এটা খুব খারাপ লেগেছে যে পুলিশ প্রশাসন দিয়ে পুজোটা হচ্ছে, এতে মা বাগদেবীও খুব সন্তুষ্ট হচ্ছে না। রবিবার সোমবার পুজো হয়েছে, আর মঙ্গলবারও যে পরিস্থিতি স্পর্শকাতর তার প্রমাণ এই দুটি ছবি, একটি খাস কলকাতার, আরেকটি নদিয়ার হরিণঘাটার। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো মিটলেও এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে কলেজের চত্বর এলাকা এবং কলেজের গেটের সামনে পুলিশ কর্মীরা। প্রিন্স আনোয়ার শাহ রোডের যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর জন্য হাইকোর্ট অবধি ছুটতে হয়েছে। উঠেছে ধর্ষণের হুমকির ভয়ঙ্কর অভিযোগ। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে রেন্টে রাখবো, রেখে 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেবো। এটা মোহাম্মদ শাবির আলীর নেতৃত্বে বলা হয়। যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ, সেই সাব্বির আলী হলেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সহ সভাপতি। খোদ মন্ত্রী বলছেন ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই টিএমসিপি নেতা সাব্বির আলীর ডোন্ট কেয়ার মনোভাব স্পষ্ট। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? কিছু বলতে চাই না। পুজো হচ্ছে সেটা সবাই দেখছে, বাংলার মানুষ। এরকম অভিযোগ করা হচ্ছে, এটা কাঙ্ক্ষিত ছিল। পুলিশ প্রহরা পুজো এরকম তো কখনো দেখিনি সরস্বতী পুজোতে, মানে এইটা হলো পুজো হচ্ছে। বলো সরস্বতী মাইকে, বলো সরস্বতী মাইকে।
রবিবার পুজো হয় এখানে, সোমবার বিসর্জন হয়, কিন্তু মঙ্গলবারও পুলিশ সরানোর ঝুঁকি নেয়নি প্রশাসন। একই ছবি নদিয়ার হরিণঘাটার দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়েও পুজো না করতে প্রথমে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি ভক্তরা এইভাবে কথা বলতে কেন? শেষমেশ র্যাফ নামিয়ে পুজো হয়। পুজোর সময় বন্ধ ছিল স্কুলের কোলাপসেবল গেট, বাইরে থেকে উলুধ্বনি দেন অভিভাবকরা। মঙ্গলবার প্রতিমা বিসর্জনও হলো সেই পুলিশি নিরাপত্তাতেই। আমাদের পশ্চিম বাংলায় আমাদেরকে আর কি দেখতে হবে এর পরেও জানি না আমরা। আগামী দিনে কি আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা করতে গেলেও পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের পূজা করতে হবে? সরস্বতী পূজা করতে গেলে পারমিশন নিয়ে করতে হবে? দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু একটি চর্চিত বিষয় ছিল, সেই কারণে মানুষের উৎসাহ ছিল এবং সেই উৎসাহ যাতে বিশৃঙ্খলায় পরিণত না হয় সেই কারণে প্রশাসনের নজরদারিতে এবং সহযোগিতায় প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সেটা কমপ্লিট হয়ে গেছে। পুলিশি পাহারায় সরস্বতী পুজো কোনোদিন ভাবতে পেরেছিল বাঙালি? পার্থপ্রতিম ঘোষ, সুজিত মণ্ডল, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো। এত হাইকোর্ট, এত জয়েন্ট সিপি, এত শিক্ষামন্ত্রীর সরস্বতী পুজোর দিন দৌড়ে যাওয়া, পরিচালন সমিতির মাথা পাল্টানো, কিচ্ছু করতে হতো না যদি শুরুতেই যে অভিযোগ উঠেছে তার সত্যতা বিচারের জন্য কড়া হাতে পরিস্থিতি সামলানো হতো। কিচ্ছু হতো না বিশ্বনাথ দা। প্রথমত দেখুন, এইটা যদি আপনি দেখেন ধারাবাহিকভাবে কিন্তু হচ্ছে। আপনার মনে থাকতে পারে কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন ভারতবর্ষের ইতিহাসে বেনজির ঘটনা পশ্চিমবাংলার মানুষ দেখেছে, যে সুপ্রিম কোর্টের নির্দেশে কোঅপারেটিভ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে, সমবায় সবাই মিলে হাত লাইব্রেরি, অধিকাংশ লাইব্রেরিতে পাঠক পাওয়া যায় না, লাইব্রেরির পরিচালন সমিতি নিয়ে হাতাহাতি হয়। হনুমান জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে এই রাজ্যের মানুষ দেখেছে কেন্দ্রীয় বাহিনী নামতে কলকাতা হাইকোর্টের নির্দেশে। আমরা অভ্যস্ত হয়েছি যে কিভাবে 2011 সালের পরে পশ্চিমবাংলা বদলে গেছে। এই যে পাল্টাচ্ছে কিনা প্রশ্ন করার জায়গা নেই, বদলে গেছে। বদলেছে এটা কি পরিষ্কার করে রাজনীতি নেতারা পশ্চিমবাংলাটাকে বদলেছে, এবং বদলেছে তাদের ভোটের স্বার্থে নিজেদের মসনদে বসবার জন্য, একটার পর একটা নির্বাচনে জয়ী করবার জন্য, জয়ী হওয়ার জন্য। পরিষ্কার করে শাসক কেন চুপ করে থাকে, আপনি বারবার বলছিলেন না কেন চুপ করে থাকে? শাসকের এখানে ইন্টারেস্ট আছে। শাসক সংখ্যালঘু মুসলিম ভোটটাকে নিশ্চিত করবার জন্য বহু ক্ষেত্রেই প্রশাসনিক যে তৎপরতা থাকার দরকার থাকে না, চুপ করে থাকে। আর বিরোধীরা আবার, যে প্রধান বিরোধী এখন উঠে এসছে বিজেপি, সে তার মতন করে হিন্দুত্বের রাজনীতি করে। ফলে একদিকে অ্যাপিচমেন্ট পলিটিক্সে সংখ্যালঘু ভোট ব্যাংকটা আমি নিশ্চিত করবার জন্য প্রশাসনের মতন চলতে দিব না, আর আরেকদিকে বঞ্চনার অভিযোগ তুলে মানে প্রধান বিরোধী দল বিজেপি তার মতন করে হিন্দুত্বের রাজনীতি করে। আসলে পশ্চিমবাংলায় পরিচয় সত্তার রাজনীতিটা এতটাই গেড়ে বসেছে যে পরিষ্কার হিন্দু মুসলিমের রাজনীতির একটা প্রতিফলন আপনি সরস্বতী পুজোর মধ্যেও দেখতে পেলেন। মানে আপনি বলছেন যে ছাত্র জীবনেও এটা ঢুকে পড়ে। এক্স্যাক্টলি, আমি বলছি এটা ছাত্র মানে এটা সাধারণ রাজনীতি থেকে শুরু করে, আমার জনজীবনের থেকে শুরু করে, হনুমান জয়ন্তী থেকে শুরু করে, এবং কি ছাত্র মানে যে পরিচালিত সরস্বতী পুজো, তার মধ্যেও যেটা আপনি দেখলেন পরিষ্কার হিন্দু কমপ্লিটলি কমিউনালিজম, এবং কমপ্লিটলি যে শাসক এবং বিরোধীর অবস্থানটা হলো তাদের নিজের রাজনীতির অঙ্ক অনুসারে। প্রশ্নটা হচ্ছে সুমনদা, বাংলা সংস্কৃতির অঙ্গ ছিল এই সরস্বতী পুজো, যা ধর্ম নির্বিশেষে এটা বিদ্যা চর্চার জায়গা থেকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এখানে বিসমিল্লাহ খার বাড়িতেও যেমন সরস্বতী পূজা হয়, রশিদ খানের বাড়িতেও সরস্বতী পূজা হয়। এখানে আমি মানে সংখ্যালঘুর জন্য বলবে না যে ভাই আমি সরস্বতী পুজো করবো না, এবং কেউ ভাবতে পারে না যে কোনো একটা নির্দিষ্ট কমিউনিটিতে বিলং করি জন্য আমি সরস্বতী পুজো করবো না বা সরস্বতী পুজো হবে না। পরিষ্কার করে সরস্বতীর সাথে কোনো জাত ধর্ম বর্ণ ভাষার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছে আমাদের রাজ্যের রাজনীতিবিদরা তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য। ধর্মীয় তাসকে ব্যবহার করেছে। না, আরেকটাও আমাকে দিতে হবে। দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে বলছি, এর সাথে যোগেশ চন্দ্র কলেজের যে ঘটনাটা বা আরও কয়েকটা ঘটনা, এখানে আধিপত্য রাজনীতি আছে।
আমি আপনাকে বলছি 2018 সালের পরে পশ্চিমবাংলাতে কোনো কলেজে নির্বাচন হয়নি, অথচ কলেজের সংসদগুলো সব দখল করে রেখেছে তৃণমূলের সব ছাত্র নেতারা, যে ছাত্র নেতাদের সাথে পঠন পাঠনের সম্পর্ক নেই। আমার প্রশ্ন হচ্ছে এই আধিপত্যবাদ কতদিন চলবে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচন না করছেন না দিনের পর দিন, আমরা প্রশ্ন তুলছি। এবং সবশেষে আমি বলবো যে দেখুন, পঙ্কজদার ব্যর্থতা হতে পারে, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে আমি অনির্বাণে কিছু বলছি না, কিন্তু একজন শিক্ষককে আমাদের এই প্যানেল থেকে যদি শয়তান বলা হয়, যে লোকটাকে আমি গত 15 বছর ধরে চিনি, যে লোকটা এই প্যানেলে আসে, যে লোকটা ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন নেই, আমি বলছি সুমনদা, আমি এই প্যানেলের তরফ থেকে একজন শিক্ষক হিসাবে ক্ষমা চাইছি পঙ্কজদার কাছে, আমি পঙ্কজদার কাছে জোর হাতে ক্ষমা চাইছি যে ক্ষমা। আমি বলেছি আমার দায়িত্বে, আমি বলেছি আমার দায়িত্বে। কত বড় নির্লজ্জ, আরেকজন মানুষ ক্ষমা চাইছে, কত বড় নির্লজ্জ, না না কত বড় নির্লজ্জ, আরেকজন মানুষ ক্ষমা চাইছে, সেটাও তার সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ কত বড় উঠেছে, নির্লজ্জ। ববি হাকিম নিজে বলেছেন অনির্বাণ না সাব্বির আলী, ভালো করে জেনে নিন, এইখানে এই অনির্বাণ না আসলে অনির্বাণ না সাব্বির আলী। অসভ্যতামি করছেন কেন? হ্যাঁ অসভ্যতামি, আপনি যা করেছেন তারপর প্রমাণ তো করতে পারবেন না। আবার বললাম দল যদি আমায় না পাঠাতো আপনার পাশে আমি বসতাম না, বললাম তো, আর সত্যি তো, আরে এটা অনির্বাণ না সাব্বির আলী। বিশ্বনাথ দা বললেন আমি সাবির আলী হলে কি হবে? কত বড় নির্লজ্জ, মানে কোন লাজ লজ্জা নেই, সবাই ধর্ম নাম নয়, বিশ্বনাথ দা কমিউনিজমের কথা বলছিলেন, এখানে সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, স্বয়ং ফিরহাদ হাকিম নিজে বলছেন মাননীয় মেয়র দরকার এফআইআর করে ব্যবস্থা আসতে দিন। সেই ছাত্রী হয় তিনি এফআইআর করতে পারেন বা তার কলেজের তিনি করতে পারেন, আপনি করুন না, জ্ঞান দিচ্ছেন অধ্যক্ষ হিসেবে নয়, বিজেপি নেতা হিসেবে যা করেছেন, ধর্মের রাজনীতি করেছেন, ধর্মীয় পরিচয় রাজনীতি করেছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের অধ্যক্ষদের যদি তৃণমূল নেতা হিসেবে কি করেছে এইরকম বাছা হয়, এ তো আমি বলছি অচল অবস্থা হয়ে যাবে শিক্ষাকে। মানে এবার যেটা হবে সেটা হচ্ছে এক্ষুনি কেউ বলবেন যে স্কুলগুলোর মধ্যে সরস্বতী পুজো হয়নি তার যারা সিদ্ধান্ত নিলেন না করার তাদের ধর্ম কি? এই মারাত্মক প্রশ্ন উঠে যাবে। আমরা চাই না এই প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা উঠে যাবে। এইভাবে যদি আমরা শিক্ষকদের ধর্ম বিচার করি মারাত্মক জায়গায় চলে যাবে এরা। মানে আমি বলছি এরপরে আর পুলিশ দিয়ে সরস্বতী পুজো হবে না, মিলিটারি দিয়ে করতে হবে। সেটাতেও হবে না, সেটাতেও হবে না, কারণ আমাদের এখানে সরস্বতী পুজোটাই তাহলে থাকবে না। যেটা হচ্ছে যে প্রথম কথা, একজন রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে বলতে আসলে এটা কখনো বলা যায় না একজন অধ্যক্ষকে, তিনি বর্তমান হোক বা প্রাক্তন হোক, কখনো বলা যায় না অপদার্থ, কখনো বলা যায় না শয়তান। এটা যে বলছে তার নিজের পরিচয়টা পাবলিকলি দিচ্ছে। কিন্তু ছাত্রের ধর্মীয় পরিচিতি নিয়ে নোংরা আমি সমিত আসবো। আমি বলছি অনির্বাণ শব্দগুলো কি শব্দগুলো রিথিং করবে সেটা আমি বলতে পারবো না। অনির্বাণ আমার কথা হলো যেটা অনির্বাণ বারবার বলছে যে পঙ্কজবাবু, মাননীয় পঙ্কজবাবু, তিনি কোনো ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করছেন। এই ছেলেটির নাম ঘটনাচক্রের সাব্বির আলী, ও নিজেই বলছে, তখন নামটা নিতে পারবে না? আরে নাম নিতে পারছে না, সে বলছে সাব্বির আমি তো বলছি যে সাব্বির আলীও চোর, পার্থ চ্যাটার্জিও চোর, মানিক ভট্টাচার্য চোর, ধর্মের কোনো ব্যাপার নেই। রাজ্যে দুটো দল আছে, একটা চোর তৃণমূল আর একটা প্রাক্তন চোর তৃণমূল। বিজেপিতে কারা আছে এখন? কারা বিজেপির নেতা? সব তো প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের নেতৃত্বে সব হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী যে ভাষণ দিচ্ছে, তার আগে আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিন। শর্মিষ্ঠা দত্ত লিখছেন হাইকোর্টকে অনেক কিছুই করতে হচ্ছে, এখন তার সঙ্গে সরস্বতী পুজো যোগ হলো। অতীশ চন্দ্র ভাবার লিখছেন সরস্বতী পুজো নিয়ে রাজ্য সরকার শুরু থেকে কড়া অবস্থান নিলে পুলিশ পাহারা, হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন পড়তো না। সুভাষ ঘোষ আজ্জা লিখছেন বাংলায় বই বিনার পাশাপাশি বন্দুকের অবস্থান কল্পনার বাইরে।
কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, বাগদেবীর আরাধনায় হাইকোর্টের হস্তক্ষেপ রাজ্য সরকারের চরম ব্যর্থতায় প্রমাণ করে। তপন চক্রবর্তী লিখছেন, বিজেপির অভিযোগে কার্যত শিলমোহর দিল পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। আর এইখান থেকে স্টুডিওতে যে আলোচনাটা দেখছিলেন তার একটা রাজ্য রাজনীতির নিরিখে রাজনৈতিক চাপানুতরের একটা অংশ। সেই চাপানুতর কি বলছে এই সরস্বতী পুজো নিয়ে দেখাবো এবার। পুলিশি পাহারায় সরস্বতী পুজো, নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হলো বাংলা। বিদ্যা দেবীকেও টেনে আনা হলো রাজনীতির গলিতে। একটা জায়গায় নয়, একাধিক জায়গা থেকে যে ছবি উঠে এলো তা বেনজির, বিস্ময়কর। কিন্তু তারপরও নির্লিপ্ত শাসক সাংসদ। পশ্চিমবাংলায় হাজার হাজার সরস্বতী পুজো হয়, কোনো জায়গায় একটা সমস্যা হয়ে থাকতে পারে, কিন্তু এই বিজেপি এইসব বাজে কথা বলে কি করা যায়? ওদের আওয়াজ বড় দুর্বল, এতে কোনো ইম্প্যাক্ট হবে না। যে দল পুরোপুরি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে, তালিবানাইজেশন করার সুযোগ করে দিচ্ছে, ব্লক ভোটের জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, তাদের সাংসদরা এ ধরনের কথা বলবেন। আর গলার আওয়াজ কার কত জোর সময় বোঝা যায়। কেন স্কুলের বাইরে সরস্বতী পুজো করতে হবে? কেন স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় স্থানীয়দের বিক্ষোভ দেখাতে হবে? কেন কোলাপসিবল গেট বন্ধ করে সরস্বতী পুজো করতে হবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? আমি চাই কি শান্তভাবে সব কমিউনিটি, যে আমাদের সরস্বতী পুজো হোক আর যে কোনো ফেস্টিভ্যাল হোক। জানি না আজকাল কেউ হয়তো বাংলার ইতিহাস মিল ভাঙতে চাইছে, জানি না তারা কে আছে, কিন্তু আমরা চাই মিল, শান্তি। যারা কোনো ধর্ম, যে কোনো ধর্ম ফেস্টিভ্যালকে আটকাতে চায় সেটা আমরা সাপোর্ট করি না, সেটা পুলিশ দেখবে। সেটা কিন্তু আমার মনে হয় বিজেপি একটু বাড়িয়ে করছে। আসলে গোটা বাংলার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, রুচি এগুলোকে ধ্বংস করে দলীয় দখলদারি, তার রাজত্ব পশ্চিমবাংলায় চলছে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে টানাপোড়েনের আবহে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অধ্যক্ষ পঙ্কজ রায়। তার দাবি, তাকে পদত্যাগ করতে বলেছিলেন পরিচালন সমিতির সদস্য অরুণ চট্টোপাধ্যায়। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অরুণ চট্টোপাধ্যায়। এটি সর্বৈব মিথ্যা। পঙ্কজবাবু নিজেই একটি ভিআরএস নেওয়ার জন্য চিঠি দিয়েছিলেন মাস দুয়েক আগে, যে আমাকে ভিআরএস দেওয়া হোক। সেইটাই আমরা লাস্ট যে মিটিংটা আমাদের হয়েছে, সেই মিটিং আমরা অ্যাপ্রুভ করেছি। এছাড়া আর কোনো রকম ওনার উপর চাপ সৃষ্টির তো কোনো কারণ নেই, কারণ আমাদের চাপ সৃষ্টি করার কি উদ্দেশ্য? আমরা কলেজটি সুস্থভাবে চলুক, এইটাই আমরা চাই। গীতা শ্লোকে বলা হয়েছে, সত্যাৎ সজ্জায়তে জ্ঞানং, অর্থাৎ সত্য গুণে জ্ঞান লাভ হয়। এই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ, অর্থাৎ দোষী না। কিন্তু তিনি স্বচ্ছতা, নির্মলতার প্রতীক হলেও বঙ্গজীবনের রন্ধে রন্ধে এখন যে অস্বচ্ছতা বাসা বেঁধেছে, তার জেরে পুলিশ পাহারাতে সরস্বতী পুজো, এই ছবিও দেখতে হলো। বিজেন্দ্র সিংহ ও বাপন সাচ্চার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দে এই অনুষ্ঠানেই বলেছিলেন যে দলের মধ্যে টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, মারাত্মক কথা, এবং তার জন্য রাজ্য সভাপতিকে সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমাও চেয়েছেন মদন মিত্র। কিন্তু তারপর যেটা বললেন সেটা আরও বিস্ফোরক। একদম সরাসরি নাম করে, আইপ্যাক সংস্থার নাম করে টাকা তোলার মারাত্মক অভিযোগ করলেন মদন মিত্র। কি বলছেন মদন মিত্র দেখাবো। এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো, এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। বটকুশলী সংস্থা আইপ্যাক, একদম আইপ্যাককে মদন বান। 21-এর বিধানসভা ভোটের আগে আইপ্যাকের সঙ্গে হাত মিলিয়েছিল তৃণমূল। তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায়শই দেখা যেত আইপ্যাকের তৎকালীন কর্ণধার প্রশান্ত কিশোরকে। আর এক বিধানসভা ভোটের 1 বছর আগে সেই সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আরে একটা কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট কি হবে, তার জন্য 18 বার রিসার্চ হয়েছে। এর থেকে দুটো নাম নেই, ওর থেকে দুটো নাম নেই, ওর থেকে দুটো নাম নেই, ওর থেকে কিচ্ছু হবে না। তো হেরে গেল কদিন আগে। পশ্চিমবঙ্গ জেতার জন্য মমতা ব্যানার্জির মুখই যথেষ্ট। কিন্তু আপনি বলছেন যে এই যে টাকা তোলা, যেটা আপনি বারবার বলছেন, এই টাকা তোলার প্রক্রিয়াটার সঙ্গে বটকুশলী সংস্থা যুক্ত। আমার কাছে লোকে তাই বলেছে। দেখো তোমার নাম মমতা ব্যানার্জিকে রেকমেন্ড করছে।
এটা অবশ্য প্রথমবার নয়। সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারেও মন্ত্রীপদ পাওয়ার নেপথ্যে কোটি কোটি টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন মদন মিত্র। ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে, আমি 10 কোটি দিয়ে দিলাম। আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এই মন্তব্য ঘিরে বিতর্ক জোরালো হওয়ার পর স্বতঃপ্রণোদিত হয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়ে নেন মদন মিত্র। চিঠিতে তিনি লেখেন, আমাদের সকলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন, এর জন্য আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি। এরপরই মদন মিত্র সরাসরি নিশানা করেন ভোট কুশলী সংস্থা আইপ্যাককে। এরাই গোটাটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজে তার যে রথ, তার যে গাড়ি, সেই গাড়ি নিয়ে সারা বাংলা ঘুরে বেরিয়েছেন এবং অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকই হবে, আইপ্যাকই ছিল তখন। এবং তারা কেউ নমিনেশন পায়নি, লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। আইপ্যাক নিয়ে বিস্ফোরক দাবির জন্য দলের একাংশেরই কটাক্ষের মুখে পড়েছেন মদন মিত্র। মদনদা নিজের নেত্রীর কাছে কিছুটা গুরুত্ব পাওয়ার জন্য এসব কথা বলছেন, কারণ মদনদারা তো একটা টাইমে, আজকে যেমন রাজ্যমন্ত্রী সবাই 4-5 জন আছে উল্লেখযোগ্য ব্যক্তি, তো মদনদার আমার মনে হয় যে এই বয়সে এসে ওইটা ইচ্ছা যে এরা যদি ক্লোজ সার্কিটে থাকতে পারে তাহলে আমি কেন থাকতে পারবো না। মদনদাদের গায়ে কালি আছে, তার জন্য মদনদা ক্লোজ সার্কিটে যেতে পারছে না। আইপ্যাককে নিশানা করে আদতে কি ঘুরিয়ে দলেরই কোনো শীর্ষ নেতাকে নিশানা করলেন মদন মিত্র? জোরালো প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। অনির্বাণ, একেবারে সরাসরি আক্রমণ, কোনো ঢাকঢাক গুড়গুড় না, আইপ্যাকের নাম করে এবং আইপ্যাককে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন সেটাও মনে করিয়ে দিলেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, 25 লক্ষ 50 লক্ষ দিয়েছে মনোনয়ন দেবে বলে আইপ্যাক, দলের ভেতরে মদন মিত্র যা বলছেন তা যদি ঠিক হয়, এত বড় দুর্নীতি হলো, দল জানতে পারলো না? না, এটাও তিনি বলেছেন যারা এই টাকাগুলো দিয়েছেন তারা কেউ মনোনয়ন পাননি, অর্থাৎ যারা দিয়েছেন বলতে দাও, আমি আসবো, সজল আসবো। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে কেউ টিকিট পেলো না, কিন্তু একটা এজেন্সি 50 লাখ টাকা পার হেড নিয়ে নিল, এই তো এটা যদি ঠিক হয়। এটা মদন বাবু অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ, তিনি যেটা যেমন আপনার ক্যামেরার সামনে বলছেন একইভাবে দলের অভ্যন্তরে বলবেন সেটাও আশা করা যায়। সেটা আজকে আপনাদের আনন্দবাজার পত্রিকাতেই পড়ছিলাম যে সেখানে একজন শীর্ষ ইতিমধ্যে বলেছেন কিনা তুমিও জানো না, আমিও জানি না। না, নিশ্চিতভাবে তার কাছে যা ইনফরমেশন আছে, যারা রাজনৈতিক গিরগিটি তারা যারা ওনার কাছে যা ইনফরমেশন আছে নিশ্চিতভাবে তিনি দলের কাছে দেবেন। দেখুন, আইপ্যাক একটি পরামর্শদাতা সংস্থা, তাদের কাছে পরামর্শ দেওয়া কোনো দলের পলিটিক্যাল অর্গানাইজেশন, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যারা টাকা দিয়েছে বা দেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে যা ইনফরমেশন আছে সেটা তো মদন বাবু দেবেন দলের মধ্যে, সেখান থেকে তারা খোঁজ খবর নিয়ে যা করার করবেন। একটা দিকে যেমন আপনার ক্যামেরার সামনে বলেছেন সেটা তার ব্যাপার, কিন্তু দলের অভ্যন্তরে না বললে কথার তো কোনো গুরুত্ব থাকে না। না না, দলের অভ্যন্তর কি শুনতে পাচ্ছে না? আমি জানতে চাই, আমি বলছি মদন মিত্রের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হয়নি, তার মানে দল তো এটাকে এন্ডোর্স করছে, দল তো এটাকে মেনে নিচ্ছে। যখন কামিনী কাঞ্চনের কথা বলেছিল, ঠিক ঠিক, কামিনী কাঞ্চন বলল মদনদার দুপাশে দুটো কামিনী দেখতে পেলাম, মদন আচ্ছা পার্থ খানের তলায় কাঞ্চন দেখতে পেলাম, এই তো দেখছি 21 ভোটে কামিনী কাঞ্চনের কথা মদনদার দলের ব্যবস্থার কথা দলের প্রতিনিধিরা বলবে, আমি বলতে পারি যে আত্মসমালোচনা খুব ভালো ব্যাপার, কিন্তু ইস্যু হচ্ছে যে একাধিক ইস্যুতে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পরিষ্কার, আমার তারিখও আছে, সেটা হচ্ছে গত বছরের ডিসেম্বরে বিধায়কদের পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না। আমি বলছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনেই মদন মিত্র বলেছেন এইভাবে যদি দেখি। আমি তো উল্টো দেখছি, আগে ম্যাডামের কাছে 75 যেত, নিজেদের কাছে 25 থাকতো, এখন শান্তিনিকেতনে 75 চলে যাচ্ছে, তাই জন্য মদনকে দিয়ে বলিয়ে দিচ্ছে হয়তো। কিন্তু ইস্যু এটা না, ইস্যু হচ্ছে আজকে মদনবাবুর মুখ খুললো, মদনবাবু নিজে ভাউচারে কত টাকা নিয়েছিলেন, সারদার কাছে জেলে গেছিলেন কেন? তৃণমূলের এমপিরা কবে থেকে জেলে যাওয়া আরম্ভ হয়েছে? পশ্চিমবাংলার সংস্কৃতি যেটা ছিল না, একজন জাহাজ ব্যবসায়ীকে তৃণমূল রাজ্যসভার এমপি করেছিল কোটি কোটি টাকা উপঢৌকন নিয়ে। তৃণমূল কংগ্রেসের কাছে এটা নতুন নাকি? প্রশ্ন হচ্ছে বড়রা টিকিট নিয়ে টাকা দিয়ে টিকিট নেয়,
বড়রা পঞ্চায়েতের টাকা চুরি করে আর ছোটরা কলেজে ইউনিয়নের সরস্বতী পুজোর টাকা চুরি করে। আচ্ছা, কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না সরস্বতী এজেন্ডা না? কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তৃণমূলের এটিমের সাথে বিটিমের মারামারি হবে? দেখুন, আবারও কলেজের কথা বারবার উঠে আসছে এখানে, পরিষ্কার আবারও একটাই কথা বলছি, যাকে নিয়ে এত বিতর্ক তার বিরুদ্ধে দরকার এফআইআর করা উচিত। এক মিনিট, এটা কলেজের নির্বাচন ভুলিয়ে গেছে, ওর ঠিক নেই মাথা, ওর তদন্তের অবস্থা। দ্বিতীয়ত কৌস্তবদা নির্বাচন বলছে, আপনাকে ইনস্ট্রাকশন দিল না, নির্বাচন বললে তবে টিকিট দেবে, তাই তো? কৌস্তবদা যা যা দুর্নীতি সংক্রান্ত যা যা অভিযোগ করলেন, আমি প্রত্যেকটা তর্কের খাতিরে বললাম হ্যাঁ কৌস্তবদা একদম ঠিক বলছেন। মদন মিত্র ইত্যাদি যা সারদা নারদা সব আপনারাই সিবিআই কাছে নিয়ে গেছেন। 12 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, মামলা কি হলো? চার্জশিট কোথায়? তদন্ত কোথায়? আপনারা যান, কোর্টে যান। আমি বললো হয়ে গেল, পুরোটা বিষবাও জলে চলে গেল। আমি তার আগে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি বলছি যে আইপ্যাক মানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাককে এতদিন ছিল চ্যালেঞ্জ করা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করা। এখন দেখবেন মদন মিত্র থেকে কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ পোস্ট করলেন যে 200 পাতার উপন্যাস 151 পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়। অত্যন্ত সিগনিফিক্যান্ট কথা। আমি বলছি যে মানে এটা কি টার্গেটকে আইপ্যাক নাকি আরও বড় নেতা? দেখুন, টার্গেটটা তো পশ্চিমবাংলার গণতান্ত্রিক ব্যবস্থা, কারণ পশ্চিমবাংলা অনেক অভিযোগ ছিল বামেদের বিরুদ্ধে, কিন্তু টাকা নিয়ে মন্ত্রিসভায় স্থান পায় এই অভিযোগ তো ছিল না। পশ্চিমবাংলার মানে দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় গত কয়েক বছর, লাস্ট কয়েকটা বছর যদি আপনি দেখেন, পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট বিলিতে টাকা হয়েছে, সেটা আমরা বলছি না, তৃণমূলের নেতারা একের পর এক বলেছে। পুরসভার কাউন্সিলরের পদ বিক্রি হয়েছে, লাখ লাখ টাকায় বিক্রি হয়েছে, আমরা বলিনি, একের পর এক। এবং মদন মিত্র তো এখন বলছেন। এবং বোর্ড, যে পুরো বোর্ডগুলো তৈরি হয়েছে, সেখানে চেয়ারম্যান কে হবে টাকার বিনিময়ে, এমএলএ টিকিট কে পাবে টাকার বিনিময়ে, বিরোধী কোনো নেতাকে যখন টেনে আনা হয়েছে টাকা, বিপুল পরিমাণে টাকার বিনিময়ে তাকে তৃণমূলে আনা হয়েছে। এই অভিযোগ তৃণমূল থেকে সরাসরি করা হয়েছে, একের পর এক করা হয়েছে। আপনি যদি আর্কাইভে দেখতে চান তাহলে আপনি সারাদিনে শেষ করতে পারবেন না যে শুধু তৃণমূলের নেতারা বলেছে টাকার বিনিময়ে পদ বিক্রি হয়। আমার প্রশ্নটা হচ্ছে, এতে সবচেয়ে বেশি যদি মানে লস কারো হয়ে থাকে, পশ্চিমবাংলার মানুষের লস হয়েছে। পশ্চিমবাংলায় একটা মিনিমাম ডেমোক্রেটিক স্পেস ছিল, ডেমোক্রেটিক ওয়েতে আইডিওলজি ইস্যু ভিত্তিক রাজনীতি চলতো। বামেদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমাদের আছে, কিন্তু এই যে ঘোড়া কেনা বেচার যে রাজনীতি, টাকার বিনিময়ের রাজনীতি, এটা তৃণমূল কংগ্রেসের অবদান। এবং আমি একের সাথে বলতে চাই আপনাকে, অপদার্থ বিরোধিতার জায়গাটা বারবার উঠে আসে কেন আমি বলছি। মদন মিত্র পরিষ্কার একটা অভিযোগ আনলেন যে টাকার লাখ লাখ টাকার বিনিময়ে মন্ত্রিসভায় স্থান পাচ্ছে। এখন তিনি একটু সরে গিয়ে বলছেন যে আইপ্যাকও তো টাকা নিয়েছে না। প্রশ্ন হচ্ছে আইপ্যাকও টাকা বিনিময়ে টিকিট দিচ্ছে, আইপ্যাকে সেই টাকা কোথায় যাচ্ছে? আইপ্যাক টাকাটা নিচ্ছে, তারপরে শেষ পর্যন্ত টাকাটা কাকে দিচ্ছে? আপনার মনে পড়তে পারে কংগ্রেস আমলে মন্ত্রিসভায় স্থান দেওয়া নিয়ে রাইডারের সেই ভদ্রমহিলার নামটা আমি ভুলে গেলাম, বিখ্যাত মানে ছিলেন, লবি কি করে মন্ত্রিসভায় ঢোকাচ্ছে, মানে লবি করে টাকার বিনিময়ে আসে না। আজকে আমি সিরিয়াসলি বলতে চাই যে একটা এফআইআর মানে জন্য কি বিরোধীরা গেছে? একটা ইনভেস্টিগেশনের দাবি করে কি বিরোধীরা গেছে? একটা পথে মিছিল করেছে। মদন মিত্র বলার পরে একজন এমএলএ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একজন বলছেন টাকার বিনিময়ে মন্ত্রিসভায় যাচ্ছে, টাকার বিনিময়ে মানে পদ বিক্রি হচ্ছে। তারপরে একটা সুমোটো কোনো পাবলিক ইন্টারেস্ট বিরোধী দুজনের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে মদন মিত্র একেবারে সরাসরি যা বললেন তার রাজনৈতিক অভিঘাত দেখুন। যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলই তো আইপ্যাককে এনেছে। না, এনেছে তো সেই অর্থে আইপ্যাককে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জির তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল। আইপ্যাককে তীব্র আক্রমণ, চিরদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা, একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য। ভোট কুশলী সংস্থা আইপ্যাককে আক্রমণের মধ্যে দিয়ে কি দলেরই বিশেষ কোনো হেভিওয়েট নেতাকে নিশানা করলেন মদন মিত্র? টার্গেট ভাইপোই মনে হচ্ছে, কারণ ভোট কুশলী সংস্থা মানে হচ্ছে ভাইপোর সংস্থা আইপ্যাক। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার হ্রাস নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্যেই মদন মিত্রর একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি করছে। পার্টির লোকেরা বলছে, বাইরের লোকেরা বলছে, তুমি কি অভিষেকের, তুমি কি মমতা? অভিষেক অনেক বয়সে ছোট, পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছে, মাঝে মাঝে ওর দেখি, আমি দেখতে পাই টুইট করে। তারপর তো অসুস্থ, তো মানে বিদেশেই ছিল অনেকদিন।
সেই হিসেবে রোডে নেবে কতখানি কি করতে পারবে। কেউ কেউ মাঝে মাঝে ফোন করে বলে আমরা অভিষেক ব্যানার্জির অফিস থেকে বলছি এইটা করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এর আগে আর্চিকর কাণ্ডের আন্দোলন সামলানো নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রর মুখে। অভিষেকের বোধহয় অসুস্থ ছিল শুনেছি, অপারেশন করাতে গেছে। অসুস্থ অবস্থায় তো এগুলো পারে না। আর তাছাড়া যে লেভেলের ব্যাপারটা ছিল সেটা অভিষেক লেভেলের ব্যাপার ছিল না, এটা মমতা ব্যানার্জির ব্যাপার ছিল, চিফ মিনিস্টারের ব্যাপার ছিল। সম্প্রতি একের পর এক প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন তিনিই শেষ কথা। আর এরই সঙ্গে প্রশ্ন তৈরি হয়েছে, এটা বুঝিয়ে তিনি কি বিশেষ কাউকে বার্তা দিতে চাইছেন? আর এই গোটা পর্বে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই বলে বারবার বিশেষ থেকে ইঙ্গিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভগবানের এমন আশীর্বাদ, তিনি যতদিন সুস্থ থাকবেন ওই চেয়ারে বসে থাকবেন, কারুর নাড়াবার ক্ষমতা নেই। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, যদি কেউ তাড়াহুড়ো করেন তাহলে ভুল করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত আমি আমার কথা বলতে পারি, তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। অ্যাকচুয়ালি মমতা ছাড়া কাউর তো একাধিপত্য নেই, মমতা ছাড়া কাউর তো পুরো অধিকার নেই। ফের সরব মদন মিত্র, এবার তার নিশানায় আইপ্যাক, কিন্তু আসল টার্গেট কি অন্য কেউ? এবিপি আনন্দ। সজল দিয়ে শুরু করব, বিরোধীরা দায়িত্ব পালন করছে না। দেখুন, এই ঘটনাটা ঘটেছে 48 ঘন্টা হয়নি, তার মধ্যে একটা পুজো আবহ আছে। মদনদা যেদিন থেকে বলছে, দেখুন আমি না বিশ্বনাথ দা আগেও বলেছেন, বলছি আমি বলছি একটু বলেনি, তখন সরস্বতী পুজো একটা আবহেই বলেছেন। আমি আপনাকে একটা কথা তিথি লাগবে না, না এগুলো আপনারা বলতে পারেন, কারণ আপনারা ঘরে বসে এগুলো বলা যায় খুব সহজে। আমি আপনাকে বলি, তোমরা তো বাইরে থাকার কথা, তোমাদের তোমরা কোথায় বাইরে? বিরোধীদেরকে রাস্তায় নেমে বলা উচিত। আচ্ছা দ্রুত আপনারা অনির্বাণের মধ্যে কোনো পার্থক্য থাকবে না দাদা, এইটুকু অন্তত পার্থক্য রাখুন। আমি একটু আগে বলছিলেন, যেটা আমি পয়েন্ট থেকে সরে গেছিলাম, বিশ্বনাথ দা বলছিলেন যে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে, হ্যাঁ, এবং মানে রাজনীতিবিদরা হিন্দু মুসলমান করছে না সব রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায় করলে হিন্দুদের শেল্টার দেবে কে? সরস্বতী পুজো নিয়ে যখন কথা বলছে তখন কিন্তু বলছেন, এই সরস্বতী পুজোর ঘটনাটাই যখন সরস্বতী পুজো নিয়ে বিজেপির নেতারা বলছেন, তখন বলছে হিন্দু পলিটিক্স করছে, হিন্দু তাস খেলছে। আবার যখন এটা কিন্তু তৃণমূলের এই অবস্থানে রাজনৈতিক সুবিধে সজল তোমাদেরই হয়। একটা প্রশ্ন আমি মদন মিত্রের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে উনি একটা সিগনিফিকেন্ট কথা বলেছেন। আজকে আইপ্যাকের কারণে দোষ চাপাচ্ছেন, কিন্তু গতদিন উনি বলেছেন, যাই ক্ষমা চেয়েছেন, উনি বলেছেন 10 কোটি টাকা দিলে মন্ত্রী হওয়া যায়। মন্ত্রী সবাই তো আর আইপ্যাক জায়গা করে দেয় না, মন্ত্রীটা তো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ধারণা উনি যখন বলেছেন তার আগেই চিঠি লিখে রেখেছেন, চিঠিটা পোস্ট করতে অনির্বাণের কাছে যাব, কিন্তু তথ্যের খাতিরে বলতে হবে, সেই বক্তব্যের পর মদন মিত্র ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার পরের বক্তব্য সরাসরি আক্রমণ করেন আইপ্যাককে। অনির্বাণ, আচ্ছা, উনি হিন্দুদের কথা বললেন বলে বলতে হচ্ছে, ওদিকে মহাকুম্ভে নিখোঁজ যারা, তাদের আত্মীয় স্বজনদের ওখানকার পিটিয়ে আধমরা করে দিচ্ছে, এটা হিন্দুদের নাকি আশ্রয় দেবে। এই হচ্ছে বিএপি, ভিডিও ঘুরে বেড়াচ্ছে, বাড়িয়ে দিচ্ছে আপনাদের পুলিশ। আর দ্বিতীয়ত, এখানে মদন বাবু যা যা বলেছেন পুরোটা সরলবাবু শোনার সময় হয়নি, উনি হিন্দু বাজাতে ব্যস্ত ওইভাবে যেভাবে করছে। পরিষ্কার বলেছে, আলোচনা করতে আসেন, না শুনে আলোচনা করেন, এটাই সমস্যা, যে পুরোটা শুনবে অবধি না। সেখানে মদন বাবু পরিষ্কার বলেছিলেন যে মন্ত্রিসভা, স্পেসিফিক বলছি, যে 10 জন হয়তো টাকা দিয়ে দিল, এবার কে দিল কাকে দিল নিশ্চয়ই ডেটা তার কাছে থাকবে, তিনি বলবেন। কিন্তু 10 জন মোটেই হয়ে যাচ্ছে না, যে হবা সেই হচ্ছে, টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকেও মদন মিত্র যা বলেছেন সেটা হচ্ছে মনোনয়নের জন্য টাকা 25 লক্ষ 50 লক্ষ, তারা মনোনয়ন পায়নি। মানে ইস্যুটা যে তাদের টাকায় ফল হয়েছে কিনা, ইস্যুটা হচ্ছে এরকম এজেন্সির কাছে টাকা গেছে কিনা, সেটাই তো বেআইনি ট্রানজাকশন। একদম সেম, দেখো আমাদের চাকরির ক্ষেত্রে যা হয়েছে সেম জিনিস। তবে আমি এখানে একটা, আমার মনে হয় বামপন্থীরা এইসব বিষয়ে অনেকটাই অরিজিনাল ছিলেন। কেন বামপন্থী আমলে কি তার মানে চাকরি পায়নি? বামপন্থী সমর্থকরা পেয়েছেন, স্কুলগুলোতে পেয়েছেন, কলেজগুলোতে টিচিং স্টাফ হিসেবে পেয়েছেন, এটা ঘটনা। কিন্তু
তারা কখনো পয়সা নিয়ে বিরোধীদের বা তার দলের লোকের- কিন্তু এই প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, এটা চাকরিতে টাকা দেওয়া তো দিনের পর দিন দেখেছি, এ তো ক্ষমতায় দলের পদে এবং অন্য মনোনয়নের জন্য, মনোনয়ন মানে টিকিট, টাকা দিয়ে টিকিট কেনা। আমি বলছি ওইটাতে আসার জন্য আমি এই কথাটা বলার দরকার ছিল। একবার মনে করি আমার বলতে দাও, এইটা যেমন ঘটনা, কিন্তু তৃণমূলের অনেক লিবারাল, ওদের মনটা অনেক বড়। অর্থাৎ তুমি যদি টাকা দাও, তুমি ভাই সিপিএম করো, তুমি ভাই বিজেপি করো, তোমার পরে আমি আছি। তো এই টাকাটা এমনকি আমি জানি না বিরোধীদের থেকে ও নিয়েছে কিনা আইপ্যাক, সেটা আমি জানি না। মদনবাবু এটা বললে পারতেন, হ্যাঁ, যে বিরোধীকে ভাই আপনাকে আমি এই দলে ঢুকিয়ে দেবো, আপনি মন্ত্রিত্ব পাবেন বা আপনি ভোটে দাঁড়াতে পারবেন, তার জন্য আইপ্যাক টাকা নিয়েছে কিনা আমি জানি না। আমার যেটা সবচেয়ে মারাত্মক কথা লাগলো মদনবাবুর, যে উনি বলছেন যে রাজায় রাজায় যুদ্ধ হয়, পলু খাগড়ার প্রাণ যায়। এই কথাটা কিন্তু খুব একটা সাধারণ কথা নয়। মদনবাবু মাঝে মাঝে দার্শনিক হন, কখনো কখনো কৃষ্ণ হন, হ্যাঁ, আমরা এটা দেখেছি। তো এই যে কথাটার একটা এক ভয়ঙ্কর দিক, সেটা হলো যে এই যে আজকে আমরা গোষ্ঠীদ্বন্দ্ব দেখছি, এর মূলে তো এই আজকে রাজ্যটাকে এমন জায়গায় নিয়েছে, এই যে উলু খাগড়াদের প্রাণ যাচ্ছে তার দায় কে নেবে? এই সমস্ত কারণে আমরা যাদেরকে উলু খাগড়া ভাবছি, সাধারণ মানুষের জীবন। আচ্ছা, আমি রাজ্যপালদার কাছে যাব, সেটা হচ্ছে উলু খাগড়াদের হাতে, আমি তথাকথিত উলু খাগড়াদের বলছি, যারা টিকিট এখনো পায়নি তাদের হাতে 25 লাখ আর 50 লাখ, যে দুটো অ্যামাউন্ট বলেছেন, আমি বলছি অ্যামাউন্ট কিন্তু কম নয়। না দেখুন, মানে টাকা তুলে যদি আপনাকে মানে নির্বাচনে দাঁড়াতে হয় বা মন্ত্রী হতে হয়, যে টাকাটা আপনি দিয়েছেন, এক্ষেত্রে টাকা দিয়ে আমার টিকিট পেতে হচ্ছে। সেইটাই বলছি, তাহলে আপনি কতটা টাকা মানুষের কাছ থেকে তুলে সেটা ফেরত দেবেন, তাই না? 25 লাখ। সুতরাং বোঝাই যাচ্ছে যে কি ধরনের যারা মন্ত্রী হচ্ছেন মানুষের কাছে কি ধরনের শোষণ করছেন। সুমন, আমি একটা কথাই খালি বলবো, এই মদন মিত্রের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি যখন রেজিস্টার ছিলাম, উনি আমাকে বলতে আপনার সঙ্গে দেখা করতো। শিক্ষামন্ত্রী খবর পেয়ে গেলে বলেন ওকে ঢুকতে দেবেন, আমি জানি ও আপনার কাছে আসছে, ঢুকতে দেবেন না। আচ্ছা, তারপরে আমি বললেন না, ও আসতে চাইছি, আমি দেখা করতে দেবো, আমি কেয়ার করতাম না। যাই হোক, তো এসে উনি নানান অভিযোগ করতেন। আমার মনে হতো যে উনি দলের মধ্যে বোধহয় কিছু বলতে পারছেন কোনটা আশা। এমনকি যে উনি যে পার্থবাবুর থেকে এডুকেশন মিনিস্টার থেকে ওনার রেজাল্ট ভালো ছিল সেটাও আমাকে খুব বলতেন, কিন্তু সুযোগ পেলেন না, দলের মধ্যে সেভাবে সুযোগ পেলেন না। তারপরে এই বোধহয় প্রথম সুযোগ পেলেন মিডিয়ার সামনে। উনি নিশ্চয়ই শুনছেন, মিডিয়ার সামনে একটা সুযোগ পেলেন যে দুঃখ যন্ত্রণা সেগুলো। মদন মিত্রের সঙ্গে সংবাদ মাধ্যমের বারবার তিনি মুখ খোলেন সংবাদ মাধ্যমে, তৃণমূলের কাছে টাকা নিয়েছে, কিন্তু আসল এজেন্ডাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শিল্প হচ্ছে না, কলকারখানা হচ্ছে না, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, শীতকালে আনাজের দাম কমছে না, কোনো কিছু হচ্ছে না। দেখুন মদনবাবু আবার একই কথাই বলতে হবে, তিনি যা যা বলছেন ডেটা বা ইনফরমেশন, স্পেসিফিক ইনফরমেশন আপনাদের মিডিয়ার সামনে ইজ আ ভেরি প্রিয় পাত্র অফ মিডিয়া দিয়েছেন, আমরা জানি না এক্স্যাক্টলি সেই ইনফরমেশন তিনি দলকে দেবেন, দল তার মতো নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা নেবে, এটা অন্য কিছু নেই এখানে। স্পেসিফিক তিনি যেটা বারবার একটা কথা কিন্তু বলেছেন, যারা টাকা দিয়েছে তারা পেয়েছে, এই কথা কিন্তু আমি তোমার সঙ্গে এখানে একমত, বলেছেন যে তারা মনোনয়ন পায়নি, সব ক্ষেত্রে পায়নি, সব ক্ষেত্রে পাইনি। আমি বলেছি, আরো শুনুন, আমি একটা কথা বলি, বলেছেন আমি সাধারণ লোক, আমার কিছু ছিল না, এমএলএ হলাম, 100 কোটি টাকা হয়ে গেল। এই 100 কোটি টাকাটা নিয়ে এবার কি করবো? আমার মন্ত্রিত্ব চাই, তার জন্য 10 কোটি দিলাম। যদি মন্ত্রী হলাম তাহলে 20 কোটি এলো, আর না হলে কিছু হলো না। শুধু একা শুধু মদন মিত্র বলছেন না, প্রাক্তন বিচারপতি সুজাপুরের বিধায়ক তিনিও বলেছেন। দেখুন এগুলো না, মানে এগুলো শুধু মদনদাকে যদি বলেন, মদনদা একা বলেনি, ধারাবাহিকভাবে প্রচুর লোক বলেছে। আমি সম্প্রতি আরেকজন এমএলএ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, তিনি সরাসরি টাকার বিনিময়ে কিভাবে মানে পদ বিক্রি হয় কি হয় এই নিয়ে মুখ খুলেছিলেন, পোস্ট করেছিলেন। তারপরে প্রাক্তন বিচারপতি একদম সুজাপুরের বিধায়ক পরিষ্কার দিনের পর দিন। আমি বলছি তৃণমূল কংগ্রেসের, আমি যে বারবার বলি না যে এই যে দুর্নীতিটা ইনস্টিটিউশনালাইজড হয়েছে, তার কারণ আপনার যদি পদ বিক্রিগুলো হয়, মানে অর্থাৎ যে কোনো দলীয় পদে যাওয়ার জন্য বা কোনো নির্বাচিত হওয়ার জন্য যদি টাকা দিতে হয়, তাহলে আপনি টাকাটা তুলবেন, ফলে আলটিমেটলি সেটা রোলিং আকারে চলতে থাকবে, যে টাকা দিয়ে পদ নিতে হবে, আবার পদ পেয়ে টাকা তুলতে হবে।
ফলে একটা তো ইনস্টিটিউশনালাইজ ফর্ম চলবে, এই দুর্নীতির থেকে মানুষ মুক্তি হচ্ছে না, সবচেয়ে বেশি সাফার করছে কে? কমন মানুষ, সাধারণ মানুষ। তৃণমূলের দুর্নীতি ঠিক এখান থেকে আমি সাধারণ মানুষের কথায় আসবো। সেই সাধারণ মানুষ অবশ্য সেই অসংখ্য জনসমাবেশ যারা কুম্ভতে যাচ্ছেন, আমি বলছি আজকেও একটা ফের দুর্ঘটনা, এয়ার বেলুন ফেটে গেছেন, 6 জন আহত হয়েছেন, কিন্তু আমার প্রশ্নটা আরও গভীর। সেটা হচ্ছে স্বচ্ছতার সঙ্গে কেন আপডেট দেওয়া গেল না? আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে 30 জন মারা গেছেন, 31 জনও নয়, অর্থাৎ সংসদে দাঁড়িয়ে বিরোধী নেতারা যে দাবি করছেন, একটার পর একটা বিরাট ফিগার দিচ্ছেন, সব মিথ্যে। কিন্তু আমি বলছি যে 90 জন যারা ক্রিটিক্যাল হিসেবে প্রশাসন বলল হাসপাতালে ভর্তি হলো, তাদের কেন একটা বুলেটিন, একটা তাদের হেলথ আপডেট দেওয়া গেল না? এ প্রশ্ন থাকবে। দ্বিতীয় হচ্ছে যে মারাত্মক ছবি গত 2-3 দিন ধরে দেখাচ্ছি, আমরা প্রত্যেকে জানি যে ডেথ সার্টিফিকেট ছাড়া রাজ্যে রাজ্যে দেহ পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু যে কোনো কিছু, বিমা বলুন, ব্যাংকের ক্লেম বলুন, ডেথ সার্টিফিকেট ছাড়া কার্যত অচল। যে পরিবারগুলো সেই বিড়ম্বনার মধ্যে পড়লো, তাদের পাশে কে দাঁড়াবে? এই প্রশ্ন আমাদের থাকবে। পাশাপাশি 30 জন মানুষের, আমি প্রশাসনের, যোগী প্রশাসনের তথ্যটাকেই সঠিক ধরে তাদের ডেথ সার্টিফিকেট কেন ইস্যু করলো না উত্তরপ্রদেশের প্রশাসন? এই প্রশ্ন তো থাকবে। কুম্ভের আজকের আপডেট, তার ভেতরে রাজনীতি আছে, তথ্য আছে, এবং আজকের ঘটনাও থাকবে। দেখুন। যত কাণ্ড যেন মহাকুম্ভে, পদপিষ্ট, মৃত্যু, স্বজন হারানোর যন্ত্রণা। এরই মধ্যে মৌনী অমাবস্যার বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানের তিথিতে মহাকুম্ভে ফের ঘটল বিপর্যয়। হট এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন কয়েকজন পুণ্যার্থী। সোমবার ছিল বসন্ত পঞ্চমী, অমৃত কুম্ভের শাহী স্নানের পুণ্যতিথি। পদপিষ্ট থেকে শিক্ষা নিয়ে প্রশাসন সতর্ক থাকলেও এড়ানো গেল না দুর্ঘটনা। সোমবার সকালে প্রয়াগরাজের সেক্টর 20-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনাটি ঘটে। মাটি থেকে কিছু ওপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি এয়ার বেলুনটি ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন 6 পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। এরই মধ্যে কুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা নিয়ে তর্জার শেষ নেই। এ বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন জয়া বচ্চন। सबसे ज्यादा कंटामिनेटेड वाटर इस वक्त कहाँ है? कुंभ में है। उसके लिए कोई सफाई नहीं दे रहे। बॉडीज जो पानी में डाल दी गई हैं, उससे पानी कंटामिनेट हुआ है। यही पानी जो है लोगों तक पहुंच रहा है वहां। इसके ऊपर कोई सफाई नहीं दे रहे हैं और पूरा आई वॉश किया जा रहा है। সমাজবাদী পার্টির প্রধানের অভিযোগ, মহাকুম্ভে মৃতদের আসল সংখ্যা গোপন করছে যোগী সরকার। बहुत सारे आंकड़े सरकार ने दिए हैं। आंकड़े देने से पहले महाकुंभ में मरने वालों के आंकड़े भी दे दें। महाकुंभ की व्यवस्था के बारे में स्पष्टीकरण देने के लिए मेरी मांग अध्यक्ष महोदय सर्वदलीय बैठक बुलाई जानी चाहिए। महाकुंभ आपदा प्रबंधन व खोया पाया केंद्र की जिम्मेदारी सेना को दी जाए। যোগী সরকার ডেড বডি লুকিয়ে রাখতে চাইছে, জলে ভাসিয়ে দিচ্ছে, এমন অব্যবস্থা। আমার মনে হয় এটা মনুবাদী চিন্তার বলে এরা হিন্দুত্বের ওপরে আঘাত করেছে। এই মুখ্যমন্ত্রিত্ব বরখাস্ত করা উচিত এবং এই মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট গ্রেপ্তার করা প্রয়োজন। এই অব্যবস্থার জন্য যোগী আদিত্যনাথের গ্রেপ্তার করা উচিত। কুম্ভে একের পর এক বিপর্যয়ে অস্বস্তিতে পড়ে পাল্টা মুখ খুলে সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে তুলোধনা করেছেন যোগী আদিত্যনাথ। कहना कि कोई आंकड़े नहीं दिए गए, यहां से प्रशासन से जो बयान जो आंकड़े दिए गए, उन आंकड़ों को मैंने भी सबके सामने रखा। दोनों दल चाहते थे और सनातन धर्म विरोधी चाहते थे कि बड़ा हादसा हो जाए। সব মিলিয়ে মহাকুম্ভের আয়োজন ঘিরে বিতর্কের শেষ নেই। এবিপি আনন্দ। আবার সেই টালিগঞ্জ, আবার সেই সংঘাত, আবার সেই অচলাবস্থার সম্ভাবনা। এক পরিচালক নাকি ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছিলেন, আর তাই রাতারাতি তার নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি নির্মীয়মান সেটের একাংশ ভেঙেও দেয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পরিচালক সৃজিত রায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, মুখ্যমন্ত্রী কাজ বন্ধ না রাখার কথা বললেও কাজ বন্ধ করে দেওয়ার এই ঘটনা দুর্ভাগ্যজনক। ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসেন সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তীরা। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলছেন, কাল তাঁরা তাঁদের অবস্থান জানাবেন।
তবে এই দ্বন্দ্ব থেকে আবার সেই দিনের পর দিন শুটিং বন্ধ থাকার বিপন্ন ছবিগুলো যেন ফিরে না আসে, এই স্পষ্ট দাবি থাকবে আমাদের। মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ ছিল আমাদের ওপর যে আমরা কাজ বন্ধ করব না। কাজ বন্ধ হচ্ছে, কেউ তো একটা নিশ্চয়ই বলছে যে কাজটা বন্ধ করে দাও। রাতারাতি বন্ধ হয়ে গিয়েছে সেট তৈরির কাজ। অভিযোগ, নির্মীয়মান সেটের একাংশ ভেঙেও ফেলে দেওয়া হয়েছে। এই অবস্থায় ফের একবার টালিগঞ্জ পাড়ায় অচলাবস্থা, ফের পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের সংঘাত। আমরা দাঁড়িয়ে রয়েছি দাশানি ওয়ান স্টুডিওতে এবং এই হচ্ছে সেই সেট, যেই সেটে সেট তৈরি করতে দেওয়া হয়নি এবং কাজ বন্ধ অবস্থায় রয়েছে। আজকে থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে যেটা বক্তব্য যে টেকনিশিয়ানসরা তারা কর্মবিরতি, এমনটাই এখানকার অন্যান্যরা জানাচ্ছেন। সূত্রের খবর, টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় পরিচালক সৃজিত রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন টেকনিশিয়ানরা। পরিচালকের দাবি, না জানিয়েই তার নতুন ধারাবাহিকের সেট তৈরি বন্ধ করে দিয়েছে আর্ট সেটিং গিল্ড। আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, যাতে ওদের খুব খারাপ লেগেছে তাই ওরা লোক পাঠাচ্ছে না। আর তাহলে সেই প্রমাণটা আমায় দাও। মঙ্গলবার সকালে সেটে এসে ঘটনার কথা জানতে পেরে ফেসবুক লাইভ করেন পরিচালক। তা দেখে ছুটে আসেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সম্পাদক সুদেশনা রায়, আসেন পরিচালক রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকেই। প্রতিবাদে সরব হন তারা। যেভাবে আমাদের কাজগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আজকে সৃজিতের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, জয়দীপের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, যতক্ষণ না সৃজিত ক্ষমা চাইছে ততক্ষণ তোমরা কাজ করতে যেও। ক্ষমা চাইবে কিসের জন্য, কিসের ক্ষমা? আমরা তো কোনো অন্যায় করিনি। ফেডারেশনের মাথায় রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস, তার সঙ্গে পরিচালকদের সংঘাত নতুন নয়। এর আগে ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগে পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না বলে জানান টেকনিশিয়ানরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই জট কাটে, একটি কমিটি তৈরির কথাও হয়, কিন্তু স্থায়ী সমাধান কোথায়? টেকনিশিয়ানদের মাথায় তৃণমূলের হেভিওয়েট নেতা বলেই কি পরিচালকদের অসহায় অবস্থা? যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাসের শেষে বলেছিলেন যে একটি কমিটি তৈরি হবে ফেডারেশনের এখতিয়ার দেখতে, আমরা তো অপেক্ষা করে বসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটি তো তৈরি হয়নি 4 মাস পরেও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত। এ বিষয়ে ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনস্থ আর্টস সেটিং গিল্ডের বক্তব্য জানা যায়নি। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, ফেডারেশনের সদস্যদের সঙ্গে কথা বলে যা বলার বুধবার বলবেন। অতসী মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ।